Okay, thank you very much. So we are starting our third session. Okay. তো আমরা এই সেশনের আগে বলেছিলাম আমরা আমাদের প্রিয় ডাক্তার দিদির মাধ্যমে একটা গল্পের মাধ্যমে এই সেশনটা শুরু করব। তো মূলত এই গল্পটা আমরা যে কারণে বলা শুরু করব সেটা হচ্ছে আমরা যে প্রজেক্টগুলো শিখবো অর্থাৎ গ্রাফিক ডিজাইনের কি কি প্রজেক্ট শিখে মার্কেট প্লেসে কাজ করা যায় কিংবা কি কি প্রজেক্ট শিখে সারা বিশ্বে যারা কিনা গ্রাফিক ডিজাইনার আছে তারা কিভাবে কেরিয়ার করতেছে কি কি প্রজেক্টের কেমন ডিমান্ড আছে সেই বিষয়ে সহযোগিতা করব। তো প্রথমেই আমরা যেহেতু একটা গল্প দিয়ে সহযোগিতা করব সেই গল্পটা হচ্ছে রিলেভেন্টলি একটা লগো ডিজাইন নিয়ে। যেমন আমরা পিছনে আমার পিছনে কি সবাই আপনারা নকরেক আইটির লগো দেখতে পাচ্ছেন? তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নকরেক আইটির লগো। তারপর আমরা বিজয় ভাইয়ের পিছনে একটা লগো দেখতে পাচ্ছি। সো এই যে লগো ডিজাইন এই লগোর ডিজাইনটা সারা বিশ্বে গ্রাফিক ডিজাইনারদের মধ্যে সবচেয়ে একটা গ্রাফিক ডিজাইনারদের জন্য জনপ্রিয় একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টের যে এত ডিমান্ড সেই ডিমান্ডটা এখন আপনাদের কাছে মনে হবে যে আসলে তো এটা তো স্বপ্নের মতো। এই স্বপ্ন নিয়েই একটা আমরা গল্প বলবো এখন। তো এখন আমরা গল্পটা শুরু করছি আমাদের প্রিয় ডাক্তার দিদিকে নিয়ে গল্পটা বলছি। ধরেন আমাদের ডাক্তার দিদি পড়াশোনা করার জন্য আমেরিকা গেলেন। তো আমেরিকার ছোট্ট একটা শহর। তো আমি সরাসরি স্ক্রিন শেয়ার দিয়ে সেই শহরের ছবিটাও দেখাচ্ছি। আমেরিকা, আমাদের এখানে আমাদের মেন্টর স্যার আছেন আমেরিকা থেকে, এই হচ্ছে আমেরিকা ধরে নিলাম আমরা। এখন আমরা আমেরিকার ভিতরে ছোট্ট একটি শহর পোর্টল্যান্ড সিটিতে চলে যাচ্ছি। পোর্টল্যান্ড সিটি, এ হচ্ছে পোর্টল্যান্ড সিটি। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। এই ছোট্ট শহরে ছোট্ট একটা ইউনিভার্সিটি, নাম হচ্ছে পোর্টল্যান্ড ইউনিভার্সিটি। পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি, এই হচ্ছে একটা সুন্দর একটা ইউনিভার্সিটি, ছোট্ট একটা শহরে ছোট্ট একটা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন আমাদের ডাক্তার দিদি রুমঝুম রং। তো দিদি সেখানে যখন পড়াশোনা করতেন, ধরেন উনি পড়াশোনা যখন শেষ করে ফেললেন তখন আসলে উনার এই যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করলেন, ধরেন উনি পড়াশোনা করেছিলেন হচ্ছে জার্নালিজম নিয়ে। জার্নালিজম নিয়ে পড়াশোনা করার পর ওনার মনে হলো যে না আসলে সাবজেক্টটা 4 বছর পড়লাম কিন্তু ভালো লাগলো না। যেমন আমার মতো, যেমন আমি এমবিএ করলাম, মাস্টার্স ডিগ্রি নিলাম, কিন্তু আমার আসলে ওই বিজনেস সেক্টরটা আমার ভালো লাগলো না, আমি চলে আসলাম অন্য সেক্টরে। তো দিদি সেই সেক্টরটাকে পছন্দ না করে চিন্তা করলেন যে আমার যেহেতু এখানে আরো 3-4 বছর পড়ার সুযোগ আছে, তো আমি আরেকটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি। তো উনি সেখানে পড়াশোনা করলেন আরেকটা সাবজেক্ট নিয়ে এবং সেই সাবজেক্টের নাম হচ্ছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন। তো সেই গ্রাফিক ডিজাইন সাবজেক্টটা নিয়ে যখনই উনি পড়াশোনা শুরু করলেন, তো ওই সময়ে সেই ইউনিভার্সিটির একজন টিচার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের টিচার, ওনাকে বললেন যে আপনি তো লগো ডিজাইন পারেন, তো আমাদের জন্য একটা কোম্পানির জন্য একটা লগো ডিজাইন বানাই দেন। তো রুমাদি বললেন হ্যাঁ অবশ্যই বানিয়ে দিতে পারি। তো উনি বানিয়ে দিলেন এবং পর্যায়ক্রমে বারবার রিভিশন খেতে খেতে একটা পর্যায়ে ক্লায়েন্ট তার কাজটা পছন্দ করলো এবং বলল যে ওকে ফাইন। এবং এই সুন্দর একটা লোগো ডিজাইন করার জন্য আমাদের ডাক্তার দিদিকে অর্থাৎ সেই সময়ের গ্রাফিক ডিজাইনারকে দেওয়া হলো মাত্র $35। এখন $35 কি আসলে তেমন কোনো অর্থ হলো আমেরিকানদের জন্য? না, কোনো বিষয়ই না। যেমন এখন আমাদের ব্যবসায়ী জয়ন্ত ভাইয়ের কাছে যে $35 কোনো ব্যাপার হইলো? একটা কান্দার দামই হইলো না, এটা কোনো ব্যাপার হইলো? এটা বিষয়ই না। তো $35 এবং বাংলাদেশে $35 আমরা ধরে নিলাম প্রায় সেম। আসলে গল্পটা কিন্তু আমি এখানে শেষ করতে পারতাম, কিন্তু আপনারা যারা তামিল সিনেমা দেখেন, কে কে তামিল সিনেমা দেখেন? আমি 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 Very good. দেখি। আমারও পছন্দ তামিল সিনেমা। আপনারা আর জানেন, একেবারে মারামারি টারামারি সব জোশ। আচ্ছা, ডন পল দাদাও হাত তুলেছেন। আমরা জানি যে তামিল সিনেমার কাহিনীটা আপনি শেষ পর্যন্ত না দেখলে পরে বুঝতে পারবেন না আসলে। তো আমাদের এই গল্পটাও ঠিক এরকমই হচ্ছে, আপনি শেষ পর্যন্ত না বলা পর্যন্ত বুঝতেই পারবেন না আসলে গল্পটা কিরকম হচ্ছে। সেই $35 লগোটা 12 বছর পর সেই কোম্পানির মালিক, যে কিনা $35 দিয়েছিল রুমা দিদিকে, সে 12 বছর পর রুমা দিদিকে বলল
আপনি আমাদের জন্য যে লগোটা করে দিয়েছেন, আমাদের এই লগোটা পাওয়ার পরই কোম্পানি গ্রোথ হয়েছে এবং এখন সারা বিশ্বে এত নাম করেছে। আমরা আপনাকে একটা সংবর্ধনা দিতে চাই এই লগো ডিজাইন করে দেওয়ার জন্য। এবং তখন সেই 1971 সালে রোমাদিকে তারা বলল যে আপনার জন্য আমরা একটা বিশাল গালা নাইটের আয়োজন করব, সেখানে অনেক আমেরিকার গণ্যমান্য বিলিয়নাররা আসবে এবং তারা আপনাকে পুরস্কারটা তুলে দেবে। এবং পুরস্কার হিসেবে তার জন্য যেটা তৈরি করা ছিল একদম স্বর্ণখচিত ডায়মন্ডের আংটি, তারপর সেখানে বিশাল একটা জুতার কেক। কারণ যে লোগোটা বানিয়ে দেওয়া হয়েছিল সেটা মূলত ছিল হচ্ছে জুতার লোগো। তো সেখানে এসে রুমাদি তো অবাক, ও মাই গড, এত বড় আয়োজন আমার জন্য, আমি তো ইমপ্রেসড। হ্যাঁ, তো সেখানে তাকে সেই $35 লোগো ডিজাইনের জন্য 12 বছর পর তাকে সেই কোম্পানির 500 শেয়ার দেওয়া হলো সবার সম্মুখে। এবং সেই কোম্পানির 500 শেয়ারের তখন দাম ছিল মাত্র $10 লক্ষ। প্রথমে $35, এরপর আমরা দেখতে পেলাম যে তাকে দেওয়া হলো $10 লক্ষ। রাইট? তো আসলে গল্পটা কিন্তু এখনো শেষ হয় নাই। সেই $10 লক্ষ আরো 2 বছর পর, বর্তমানে 2017 সালে, অনেক বছর পর সেটার পরিমাণ হয়ে দাঁড়িয়েছে 35,000 শেয়ার, যেটার মূল্য প্রায় $2.7 বিলিয়ন। একটা লোগো ডিজাইন করেই তিনি, এরপর হয়তো পরে কাজ করেছেন, কিন্তু সেই লোগো ডিজাইন করেই সারা বিশ্বে তিনি নিজেকে এক নামে পরিচয় দিতে পেরেছেন এখন, লগো লেডি নামে। তো আমরা কি তাহলে রুমাদির নাম দিয়ে আমরা যার নামটা বললাম এতক্ষণ, লগো লেডি, সেই লগো লেডিকে কি দেখতে চাই? দেখতে চাই। তাহলে আমরা সরাসরি গুগলে লিখি ক্যারোলিন ডেভিডসন। এই সেই ক্যারোলিন ডেভিডসন, $35 যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তাও আমরা যদি ছবিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে একজন বয়স্ক একজন নারী। তো তিনি মূলত এই ডিজাইনটা করেছিলেন এবং এই ডিজাইনের জন্যই তিনি এত ডলার পেয়েছেন। এবং তার সম্পর্কে আমি যে গল্পটা বললাম সেটা আসলে শুধু গল্প না, সেটা হচ্ছে একটা বাস্তব একটা চিত্র। সেটা আমরা যদি এখানে জাস্ট অলে গিয়ে উইকিপিডিয়াতে যদি এখানে ক্লিক করি তাহলে সেই টোটাল স্টোরি চলে আসবে। এই সেই স্টোরিটা, ক্যারোলিন ডেভিডসন সারা বিশ্বে লগো লেডি নামে পরিচিত। এবং এখানে আমি যে বিষয়টা একটু আগে শেয়ারিং করলাম, যে 500 শেয়ার, যেটার মূল্য ছিল $10 লক্ষ, এবং বর্তমানে সেটার শেয়ারের দাম আসছে হচ্ছে 32,000 শেয়ার। তো এইটা আমরা এই মাত্র দেখলাম যে লগো লেডি এবং লগো ডিজাইনের সারা বিশ্বব্যাপী যে ডিমান্ড। যেমন আমাদের যে পিছনে যে লগোটা দেখতে পাচ্ছেন, এই লগোটা আমাদের জন্য একজন আমাদের স্টুডেন্ট করে দিয়েছিল, সেটা আমি পরে মডিফাই করেছি। এই লগোটাও করে দিয়েছিল আমাদের একজন নার্সের স্টুডেন্ট, মানে তিনি আমাদের কাছে কোর্স কমপ্লিট করেছেন, হয়তো আপনারা নাম জেনে থাকবেন, শেংনি হাওয়ে। তো এখন আমি আপনাদের জন্য লগো ডিজাইন এই রিলেটেড কিছু, মানে ডিমান্ডেবল কিছু প্রজেক্ট যারা কিনা করে কোটিপতি হয়ে গেছে লগো ডিজাইন করে, তাদের সম্পর্কে কিছু সহযোগিতা করব। এবং লগো ডিজাইনের যে এত ডিমান্ড, সেই বিষয়টা আমরা সহযোগিতা করব। তো আমরা যদি এখানে দেখি 10 মোস্ট এক্সপেন্সিভ logo in the world। আচ্ছা, এখানে আমরা যদি 10 মোস্ট এক্সপেন্সিভ লোগো ডিজাইনের নাম এখানে দেখতে চাই, এখানে দেখেন আপনারা সিমেন্টিক ব্র্যান্ড অ্যান্ড অ্যাকুইজিশন মোস্ট এক্সপেন্সিভ লোগোস ইন দ্য ওয়ার্ল্ড। আপনাদের মধ্যে আমাদের ব্যবসায়ী ভাই জয়ন্ত ভাই একটু বলবেন কি এইটার ডলারটা কত ডলার এখানে আছে? আমরা একটু পার্টিসিপেট করি যেন আমাদের কারো ঘুম না আসে, কারণ এটা তো দীর্ঘ একটা ক্লাস, 3 ঘন্টার ক্লাস। আচ্ছা, এটা কি আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। আচ্ছা, জয়ন্ত ভাই আপনি কি সহায়তা করবেন, এই লগোটার দাম কত দেওয়া আছে, কত ডলার দেওয়া আছে? 12,80,000, তাই না? $80,000। 12 লাখ এটাকে and হ্যাঁ, $80,000।
তার মানে হচ্ছে হুম 1.2 বিলিয়ন ডলার। এটা কিন্তু আমরা কিন্তু হুম 12,80,000 বাংলাদেশি টাকা না, এটা হচ্ছে না এটা ডলার। আমেরিকান ডলার। তো একটা মাত্র লগোর জন্য। তো এখন যদি এরকম একটা লগোই যদি কেউ করে যদি এরকম ডলার পায়, তার জীবনে আরো কিছু করা লাগে? না তো, কিন্তু তো বুড়ি তো হয়ে গেলাম। তো এই যে যে বিষয়টা আমরা দেখলাম এখানে, সেটা কোন লগো সেটা আমরা দেখে আসি। জাস্ট আমরা এখানে এই নামটা কপি করে, জাস্ট আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করলাম, এখানে জাস্ট আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তারপরে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করার পরে আমি ইমেজে ক্লিক করলাম। তারপর আমি দেখতে পাচ্ছি এই সেই লগো, যে লগোটার দাম 12,80,000 ডলার। সো হিউজ। তো এরকম আরো বিভিন্ন ধরনের লগো আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মধ্যে আমাদের যে পরিচিত লগো, তার মধ্যে পরিচিত লগো হচ্ছে বিবিসি লগো। বিবিসি লগো প্রাইস যদি লিখি, তাহলে আমরা দেখতে পাবো এখানে বিবিসি লগোটার দাম হচ্ছে 18 লক্ষ ডলার। তো এই যে বিবিসির যে লগোটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বিবিসি লগো, এই বিবিসি লগোটা আমি আপনাদের 2 মিনিটের মধ্যে এই লগোটা করে দিয়ে বলতে পারি যে দিস ইজ দ্য বিবিসি লগো। তো আপনারাও আমার কাছ থেকে কাজ শেখার পরে বলতে পারবেন যে ইয়েস আই ক্যান অলসো ডু উইদিন 2 মিনিটস নাও 18 লাখ ডলার। সো আমরা যে লগোটা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে হিউজ ডিমান্ড, এবং লগো ডিজাইনের প্রজেক্টগুলো ঠিক এরকমই। যেমন আমরা যদি সরাসরি এখন এই যে আপওয়ার্কের ব্যাপারটা দেখলাম, তো আমরা যদি সরাসরি এখন fiverr.com-এ যাই, তো সেখানে যদি আমরা এই একটা মার্কেট প্লেসে লগো ডিজাইন নিয়ে যারা কাজ করছে তারা কেমন কাজ করছে সেটা যদি জেনে আসি। যেমন প্রফেশনাল লগো ডিজাইন যদি লিখি এখানে আমরা, তো প্রফেশনাল লগো ডিজাইন লেখার পরে আমরা এখানে একটা ক্লিক করে দেখি সে কতটা প্রজেক্ট শেষ করেছে লগো ডিজাইন নিয়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1280টা প্রজেক্ট শেষ করেছে, এবং তার বেসিক মানে হচ্ছে সে সর্বনিম্ন কমে নিবে হচ্ছে $20, স্ট্যান্ডার্ড হচ্ছে তার 40 এবং প্রিমিয়াম হচ্ছে 70। তো এখন আমরা যদি 40 দিয়ে যদি এভারেজে যদি এই 1280-কে গুণ করি, তাহলে দেখতে পাবো যে প্রায় 50 লাখস এর মতো সে শুধুমাত্র এই লগো ডিজাইনগুলো দিয়েই ইনকাম করতে পেরেছে। তো হিউজ আর্নিং করছে এই গ্রাফিক ডিজাইনার শুধুমাত্র লগো ডিজাইন। তো আরো এরকম আমরা গ্রাফিক ডিজাইনে আরো অন্যান্য প্রজেক্টগুলো শিখিয়ে থাকি, এবং অনেকেই যে প্রজেক্টগুলো শিখে মার্কেটপ্লেসে কাজ করছে সেগুলো আমরা জানি। একটু ফ্লায়ার ডিজাইন, এই হচ্ছে ফ্লায়ার ডিজাইন, যেগুলোকে আমরা বাংলাদেশিরা বলি হচ্ছে লিফলেট ডিজাইন। তো এগুলো বিভিন্ন স্কুল কলেজ থেকে বের হলে আমরা দেখি যে বিভিন্ন কোম্পানিগুলো প্রচারণার জন্য হাতে হাতে দিয়ে দিচ্ছে, বা বিভিন্ন রেস্টুরেন্টে গেলে আমরা দেখতে পাই এই সমস্ত ডিজাইনগুলো। এগুলোকে বলা হচ্ছে ফ্লায়ার ডিজাইন। তারপরে আমরা যে এই সমস্ত ডিজাইনগুলো আরো শিখাই, ব্রোশিউর ডিজাইন, এগুলোকে বলা হয় হচ্ছে ব্রোশিওর ডিজাইন। এগুলোর হিউজ ডিমান্ড, এবং সারা বিশ্বব্যাপী আমাদের লোকালিও অনেক ডিমান্ড আছে এগুলো। আমরা হয়তো বা বিভিন্ন কোম্পানিতে যখন আমরা কাজ করি তখন এগুলো দেখতে পাই যে আমাদের যেমন একটা হাসপাতালেও পুরো হাসপাতাল সম্পর্কে একটা ওভারভিউ দেওয়ার জন্য এরকম বিভিন্ন ধরনের ডিজাইন থাকে, ঠিক না? তারপরে বিভিন্ন যে কোনো হুম কোম্পানিতেও এরকম থাকে। তো আমাদের এখানেও আছে, নকরগাড়িতেও আছে, যে কোনো কোম্পানিতে এগুলো থাকে। তারপরে কর্পোরেট ব্র্যান্ডিং ডিজাইন নামে অপশন থাকে। কর্পোরেট ব্র্যান্ডিং মানে একটা কোম্পানির যাবতীয় যত ধরনের ডিজাইন লাগে, এই যে সমস্ত ডিজাইন একই ধরনের থিম দিয়ে করা, এগুলো হচ্ছে বলা হচ্ছে কর্পোরেট ব্র্যান্ডিং ডিজাইন। তারপরে আমরা একটু আগে যেটা দেখেছিলাম ইলাস্ট্রেশন, আমরা এখানে দেখতে পাচ্ছি ইলাস্ট্রেশন। এই সমস্ত ডিজাইনগুলো কিভাবে কাজ করতে হয় সেটা আমরা শিখাই। তো একদম যারা বেসিক থেকে শিখে তারাও এগুলো করতে পারে। তারপরে আমরা শিখাই, যেমন আমরা একটু আগে আমাদেরকে লিজা দিদি বলেছেন she only knows ধ্রুব এস। তো আপনারা যখন গ্রাফিক ডিজাইনার হয়ে যাবেন, আপনাদেরকে বিশ্বের মানুষরা জানবে হচ্ছে ইউ আর আ গ্রাফিক ডিজাইনার, এবং আপনি একজন কভার ডিজাইনার। তো আমরা যদি বুক কভার ডিজাইন যদি লিখি তাহলে চলে আসবে এই সমস্ত বুক কভার ডিজাইন গুলো। আমাদের এখানে স্টুডেন্টরা মাত্র একটা করে ক্লাস করেই চমৎকার চমৎকার ডিজাইন করে। সেই ডিজাইনগুলো যদি আপনারা দেখতে চান আমি দেখাতে পারি। আপনারা কি দেখতে চান আমাদের আগের যে ব্যাচগুলো সুন্দর সুন্দর ডিজাইন করতেছে সেগুলো? দেখান দেখুন। আচ্ছা, আমি গত মাসে রিসেন্ট প্রায় 1 মাসের মতো, 1 মাসও হয় নাই, এরকম একটা ব্যাচের আমি আপনাদেরকে দেখাই।
আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাচটা হচ্ছে রিসেন্টলি আমাদের শুরু হয়েছে, প্রায় 1 মাসের মতো হয়েছে। এইখানে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বেসিক্যালি এই যে মিনা ক্লারা মান্দিক, উনি হচ্ছেন একজন গৃহিণী। আপনারা কি দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো? দেখতে পাচ্ছি। এই দেখতে যে পাচ্ছি। ডিজাইনগুলো দেখেন, আমরা যদি একটা ডিজাইনে ক্লিক করি, এই যে তার সমস্ত ডিজাইন এখানে আমরা দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর ডিজাইন। এই সেই সুন্দর ডিজাইন, অটমেনহেইম লস্ট ইন দ্য উড। তো এখানে যে উনি একটা সুন্দর ডিজাইন করেছেন। তো উনি 1 মাস আগে উনি জয়েন করেছেন হচ্ছে মালয়েশিয়া থেকে। তো উনি মালয়েশিয়া থেকে জয়েন করার আগে নকরেকাটি সম্পর্কে একটু ভাষা ভাষা শুনেছেন, এবং যখন জয়েন করেছেন তখন তার কম্পিউটারটা ঠিক ভালো ছিল না, এবং তিনি নতুন কম্পিউটার অপারেটর হিসেবে নিজে থেকে সেটা শিখে এখন আমাদের এখানে জয়েন করে এই 1 মাসের মধ্যে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে। আরো যদি নিচের দিকে আমরা আসি, এখানে জয় চাম্বুকম, তো একজন স্টুডেন্ট, সে কোনো কিছু না জেনে শুরু করে সে এমন সুন্দর সুন্দর ডিজাইন করতে পারছে। তারপর আমরা এখানে আরো সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি। মৌতুসী চৌধুরী, সে হচ্ছে মূলত ঢাকা থেকে জয়েন করেছে। সে বেসিক্যালি হচ্ছে একজন ইউএন, একজন এইচআর ডিপার্টমেন্টে কাজ করে ইউনাইটেড নেশনসে, ইন্টারন্যাশনাল এনজিওতে। তারপরে আমরা এখানে আরো আরেকজন স্টুডেন্টদের দেখতে পাচ্ছি, উনি হচ্ছে জব হোল্ডার। মূলত তাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট, বুক কভার ডিজাইন রিলেটেড অ্যাসাইনমেন্ট ছিল। এই হচ্ছে ডিজাইনগুলো। তো যেটা আমরা এই মাত্র বুক কভার ডিজাইন দেখলাম। তো আমাদের স্টুডেন্টরা গুগলের যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এর চেয়ে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে, কারণ তারা যেহেতু গ্লোবালি কাজ করতেছে, অবশ্যই তাদেরকে সেই লেভেলের কাজ করতে পারতে হয়। তো এখানে সুশান্ত সাহা, এ হচ্ছে মৌতুসী চৌধুরী এবং সুশান্ত সাহা, দুইজন হচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফ, দুইজনই শিখতেছে আমাদের এখানে। বুক কভার ডিজাইন ছাড়াও এখানে অ্যাক্টিভ আরো তারা ব্যাচ। অনেক ধরনের ডিজাইন করেছে। তাদের ডিজাইনগুলো আমরা নিচের দিকে গেলে, যেমন এটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন, একটু আগে যেটা আমরা দেখলাম ফ্লায়ার ডিজাইন, এ হচ্ছে ফ্লায়ার ডিজাইন, এগুলো হচ্ছে ফ্লায়ার ডিজাইন বলে, এগুলো হচ্ছে ফ্লায়ার ডিজাইন। চমৎকার চমৎকার ফ্লায়ার ডিজাইন, একদম দেখতে প্রফেশনাল। এগুলো হচ্ছে আমাদের স্টুডেন্টদের কাজ করা। তো এগুলো শুধুমাত্র 1 মাসের মধ্যেই তারা এরকম গ্লোবাল ক্লায়েন্টের জন্য প্রস্তুত হয়ে গেছে কাজ করার জন্য। তো মূলত হচ্ছে এই সমস্ত প্রজেক্টগুলো আমরা শিখাই এবং এগুলো দিয়ে মূলত গ্লোবালি কাজ করতেছে। তারপর বুক কভার ডিজাইন এছাড়া যেমন বিজনেস কার্ড ডিজাইন, এই যে সুন্দর সুন্দর ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, নিজেরা নিজেদের জন্য বানিয়ে নিতে পারবেন। তারপরে টি শার্ট ডিজাইন, এখানে সুন্দর সুন্দর টি শার্ট গুলো আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত সুন্দর সুন্দর টি শার্ট গুলো আপনারা নিজেরা বানাতে পারবেন। তারপরে আরো আরো অন্যান্য ডিজাইন গুলো আমরা শিখাই, যেমন হচ্ছে লেভেল ডিজাইন, যেমন বিভিন্ন সুন্দর সুন্দর প্রোডাক্টের যে মোড়ক গুলো বা এই যে সুন্দর সুন্দর ডিজাইন গুলো আমরা দেখতে পাচ্ছি, এই ডিজাইন গুলোর অনেক হিউজ ডিমান্ড আছে। এই ডিজাইন গুলো আমরা শিখিয়ে থাকি এবং এই সমস্ত ডিজাইন দিয়েই আমাদের এখানে নকরেকাটিতে অনেকেই গ্রাফিক ডিজাইনে কেরিয়ার করেছে। সেক্ষেত্রে আপনারা বাইরের ডিজাইনারদের কেরিয়ার সম্পর্কে জানলেন, যেমন লগলেডি সম্পর্কে জানলেন, তারপরে আপনারা ফাহিমুল করিম সম্পর্কে জানলেন। এবার আমরা চলে আসি নকরেকাইটির কয়েকজন বিশিষ্ট ডিজাইনার যারা কিনা ডিজাইনে কেরিয়ার করেছে তাদের সম্পর্কে। আপনারা কি নকরেকাইটি পেজে আছেন কেউ? হ্যালো, না আপনারা নকরেকাইটির পেজে কেউ নাই? না আমি আচ্ছা, নেই। আমি আপনাদের নকরেকাইটির পেজে নিয়ে যাচ্ছি, তাহলে আপনারা নকরেকাইটির পেজে গেলে বুঝতে পারবেন যে নকরেকাইটির স্টুডেন্টরা কেমন ভালো করছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সফল যারা কেমন তারা নকরেকাইটি ইনস্টিটিউট, এইখানে জাস্ট ফেসবুকের পরে স্ল্যাশ দিয়ে নকরেকাইটি লিখলে পরে আপনারা পেয়ে যাবেন। তো এখানে সফল যারা কেমন তারা, সফলতার পিছনের গল্পগুলো পড়ুন। তো এখানে আমরা প্রথমেই যদি এই গল্পটা যদি পড়ে নেই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে নকরেকাইটিতে কোর্স করে নকরেকাইটি স্টুডেন্টরা কেমন করছে। 1 মাসে সর্বোচ্চ 3 লক্ষ টাকা উপার্জন করেছি। গ্রামের বাড়িতে ডিজাইন কেরিয়ার দিয়েই একটি দোতলা বাড়ি করেছি গোপালগঞ্জে। তো তার মানে তার কেরিয়ারটা হচ্ছে সমৃদ্ধ একটা কেরিয়ার ডিজাইনার হিসেবে। সামুয়েল বরাগী, উনি হচ্ছেন অনলাইনে আমাদের কাছে সদরঘাট থেকে শিখেছেন।
তারপরে আমরা যারা কিনা বয়সটাকে মনে করেন যে না অনেক বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, এরকম যারা চিন্তা করেন তাদের জন্য উনি হচ্ছেন একটা ইন্সপাইরেশন। উনি মা, হ্যাঁ উনি হচ্ছেন মূলত একজন ফ্রিল্যান্স ডিজাইনার হিসেবে এখন কাজ করতেছেন। উনার ২ জন সন্তান কানাডায় কাজ করতেছেন এবং বলতে গেলে উনার হাসব্যান্ড হচ্ছে একজন কোটিপতি। বলতে গেলে উনি নিজে মূলত কাজ শিখছেন হচ্ছে নিজের একটা পেশাগত একটা পরিচয়ের জন্য। উনার হাসব্যান্ড হচ্ছে আবার নাইকনের যে প্রতিষ্ঠাতা, তো উনার সাথে কাজ করেন এবং মূলত কোটিপতি একজন। তো উনার এই যে কাজ শেখার পিছনে একটা ইন্সপিরেশন কাজ করেছে হচ্ছে মূলত তার একটা নিজের একটা পরিচয় তুলে ধরার জন্য। তো উনার সাথে যে সাক্ষাৎকারটা আপনারা এই সাক্ষাৎকারটা পড়ে নিতে পারেন। উনি নকরেক আইটি সম্পর্কে কিভাবে সাপোর্টটা পেয়েছেন নকরেক আইটির কাছ থেকে এবং কেমন করছেন এখন সে বিষয়ে উনার সহভাগিতা আছে। তারপরে আপনারা এরকম আরো গল্প পড়তে পারেন, যেমন চায়ের দেশ সিলেট থেকে অনলাইনে শিখে সফল একজন ডিজাইনার, বর্তমানে আবার আমার ওয়ালে আজকে শেয়ার দেওয়া আছে, উনি মূলত এখন ওয়েব এবং ডিজিটাল মার্কেটিং শিখছেন। তারপরে এরকম অনেক সফলতার গল্প আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি, যেমন আমাদের ডাক্তার আপা মনে হয় ওনাকে চিনেন, ঠিক? হুম, এই ছোটবেলা থেকে চিনি। হ্যাঁ, ছোটবেলা থেকেই চিনেন, তাহলে ভালোই চিনেন। তো উনি দিনা এখন ডিজিটাল মার্কেটিং করে এখন উনি তিনটা দেশের তিনটা দেশের ৪ জন ক্লায়েন্টের কাজ করতেছেন উনি। ৩টি দেশের কোম্পানিতে কাজ করতেছেন। তারপরে আমরা আরো পিছনের দিকে যদি যাই, জামালপুর থেকে একজন গৃহিণী শিখে সফল। তো এরকম অসংখ্য সফলতার গল্প আছে, স্টুডেন্টরাও আছে, ব্যবসায়ীরাও আছে। তারপরে অমুক আমাদের ময়মনসিংহে একজন। তারপরে যারা কিনা ডিজাইন সেক্টরটাকে ফ্রিল্যান্সিং না করে, মানে আমাদের বাংলাদেশীদের একটা মূল যে বিষয়টা সেটা হচ্ছে প্রপার গাইডেন্সটা না পেয়ে অনেকে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। সেক্ষেত্রে আমাদের এখানে আমরা যে প্রপার গাইডেন্সটা দিচ্ছি তার মধ্যে একজন উদ্যোক্তা হয়েছেন এই সেক্টরে মানদিদের মধ্য থেকে, এবং পর্যায়ক্রমে আমাদের এখানে আমরা হয়তো বা মুন নকরেককে জানি। তো বর্তমানে সে একজন উদ্যোক্তা যে কিনা আরো বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য নিজে থেকে উদ্যোগ নিয়ে কাজ করছে। তো সফলতার গল্পে আমরা হয়তোবা নখরেক আইটির নাম অনেকেই অনেকভাবে জেনেছি, কিন্তু হয়তোবা পেজের মধ্যে অ্যাক্টিভ ছিলাম না বিধায় তাদের সফলতার গল্পগুলো হয়তোবা আমরা পড়তে পারি নাই। তো যদি আপনারা এই পেজে অ্যাক্টিভ থাকেন তাহলে অসংখ্য সফলতার গল্পগুলো পেয়ে যাবেন। তো আপনারা সবাই এই নখরেক আইটি পেজে অ্যাক্টিভ থাকবেন এবং মাঝে মাঝে পোস্টগুলো পড়বেন, আরো ইন্সপায়ারেশন হিসেবে কাজ করবেন। ওয়েল, সো এইবার আমরা গ্রাফিক ডিজাইন এটা যে শিখবো, এটার জন্য আমাদের কি কি রিকোয়ারমেন্ট আছে, মূলত কি কি রিকোয়ারমেন্ট থাকতে হবে গ্রাফিক ডিজাইনটা শেখার জন্য, তো এটা একটু জেনে আসি এবার। গ্রাফিক ডিজাইন এটা কোনো রকেট সায়েন্স না, এটা একটা সহজ একটা জিনিস। আমরা একটু আগে জানলাম যে ক্লাস 8 পাস করেও সে গ্রাফিক ডিজাইনে এক্সপার্ট হয়ে গেছে এবং গ্লোবালি কাজ করে। তো বেসিক্যালি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করার জন্য আপনার কম্পিউটার কনফিগারেশনটাই হচ্ছে এখানে মেইন একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। বিশেষভাবে যারা কিনা ডুয়েল কোরে ইউজ করেন, ডুয়েল কোরে ইউজ করলে হচ্ছে আপনার স্লো কাজ করবে। সো এক্ষেত্রে মিনিমাম কোর i3 যারা ইউজ করেন তারা হচ্ছে গ্রাফিক ডিজাইনটা করতে পারেন অনায়াসে। এবং গ্রাফিক ডিজাইনটা শেখার জন্য কোরাই 3, হ্যাঁ কোর i3, কোরাই 5। কোর i3 থেকে কোর i5, কোর i7 সেটা বেটার, বাট মিনিমাম কোর i3 হলে এটা ভালো আর কি, স্মুথ থাকবে। আর এক্ষেত্রে র্যামের ক্ষেত্রে হচ্ছে যদি মিনিমাম 4 GB থাকে তাহলে ভালো। আর যদি গ্রাফিক ডিজাইনের জন্য আপনারা যদি পারফেক্টলি যদি সেটআপ যদি করে নিতে চান, তাহলে যদি এসএসডি টা যদি লাগিয়ে নিতে পারেন, মানে হচ্ছে হার্ড ডিস্কের চেয়ে এসএসডি টা হচ্ছে একটু ভালো স্পিড দেয়। তো এক্ষেত্রে এসএসডি থাকলে হচ্ছে প্লাস পয়েন্ট, কিন্তু এসএসডি না থাকলে পরেও আপনার শুধুমাত্র যদি হার্ড ডিস্ক থাকে তাও কোনো সমস্যা নেই। তবে 4 GB মিনিমাম যদি থাকে যে কোনো কম্পিউটারে যে কেউ স্মুথলি কাজ করতে পারে। তবে আপনারা চাইলে 8 GB করলে পরে এটা হচ্ছে বেশি স্মুথলি কাজ করা যায়। এই হচ্ছে মূলত কম্পিউটারের রিকোয়ারমেন্ট এবং কনফিগারেশন। আর গ্রাফিক ডিজাইনের জন্য আমাদের মেইন 3টা সফটওয়্যার লাগে। তো বেসিক্যালি 3টা সফটওয়্যারগুলো কি কি আমি একটু বলে দিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডব ফটোশপ। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম বলো। রিক্সা বাড়ি থেকে বের বলো। আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, অ্যাডব ফটোশপ হচ্ছে একটা সফটওয়্যার। বেসিক্যালি গ্রাফিক ডিজাইনের কাজের মধ্যে অ্যাডব ফটোশপ দিয়ে যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ছবি এডিটিং করা, যে কোনো ছবি রিসাইজ করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, যে কোনো ফটো হচ্ছে সুন্দর জিনিসটাকে আরো বেশি সুন্দর করা,
তারপরে একটা বস্তুর সাথে আরেকটা বস্তু অ্যাটাচ করে বিষয়টাকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলা, এই সমস্ত কাজে হচ্ছে মূলত ফটোশপটা ইউজ করা হয়। এবং বলতে গেলে হচ্ছে ওয়েব পারপাস ইউজ করা হয়। আমি প্রথমেই বলেছিলাম, আপনাদের একটা প্রথমেই আমি শুরুতেই একটা কথা বলেছিলাম যে গ্রাফিক ডিজাইন ইজ দ্য ফাউন্ডেশন অফ এভরিথিং। মনে আছে আপনাদের? মনে আছে। মনে আছে তাহলে। তো গ্রাফিক ডিজাইন কেন ফাউন্ডেশন অফ এভরিথিং সেটা এখন ব্যাখ্যা দিচ্ছি। আপনি যখন কোনো ওয়েব ডিজাইন করবেন, সেখানে যে ওয়েব ব্যানার গুলো থাকে, সেখানে যে কালার চয়েসের ব্যাপারটা থাকে, সেটার জন্য আপনাকে গ্রাফিক ডিজাইনটা জানতে হবে। সো গ্রাফিক ডিজাইন ইজ দ্য ফাউন্ডেশন হিয়ার। তারপরে যখন আপনি যে কোনো মার্কেটিং করতে যাবেন, সেখানে একটা সুন্দর পোস্টার ডিজাইন করা লাগে। যে কোনো পোস্টার আপনি যে মানুষের কাছে যে সুন্দর করে যে উপস্থাপন করবেন কোনো ডিজাইনের মাধ্যমে, সেটার জন্য একটা গ্রাফিক ডিজাইনটা লাগে, এবং সেই সমস্ত ডিজাইনগুলো আমরা মূলত এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। তো এটা বলছে হচ্ছে মূলত যে কোনো অনলাইন প্রচারণার ক্ষেত্রে বেসিক্যালি আমাদের ফটোশপটা কাজে লাগে। এরপর আমাদের মেইন আরেকটা সফটওয়্যার যেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের জন্য অবশ্যই অবশ্যই জানা লাগবে, সেটা হচ্ছে অ্যাডব ইলাস্ট্রেটর। এই সফটওয়্যারগুলোর সাথে কি আপনারা আগে থেকে পরিচিত আছেন? হ্যাঁ আছি। এই হচ্ছে অ্যাডব ইলাস্ট্রেটর সফটওয়্যার, এবং এই সফটওয়্যারের মাধ্যমে মূলত আমরা যে সমস্ত কাজগুলো করব, বেসিক্যালি অ্যাডব ইলাস্ট্রেটর দিয়ে আমরা অনেক ভারী ভারী কাজ করি। যেমন আপনি একটা ম্যাগাজিন বানাবেন, ধরেন একটা হচ্ছে 100 পেজের একটা ম্যাগাজিন বানাবেন। ধরেন আপনাদের মধ্যে লিজা দিদি, উনি গ্রাফিক ডিজাইনের কাজ শিখে, ধরেন উনি যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানি থেকে বললো যে আমাদের একটা বাৎসরিক ম্যাগাজিন বানাইতে হবে, তো একজন ডিজাইনার লাগবে, আপনার কি পরিচিত আছে? লিজা দি মনে মনে বললেন, আমি তো পারি, আগে প্রজেক্টটা নিয়ে নিই, তারপরে না হয় দেখা যাবে। তো উনি বললেন যে আপনাদের বাজেট কত কোম্পানি থেকে? তো কোম্পানি থেকে বললো যে আমাদের যেহেতু এটা বাৎসরিক মাত্র একটা ম্যাগাজিন হয়, তো বাৎসরিক ম্যাগাজিনের জন্য 1.5 লাখ টাকা করে বাজেট দেওয়া যায়। তো ধরেন একটা 1.5 লাখের একটা বাজেট কোট করলো, এবং কোটের মধ্যে তারা ফাইনালি কোটেশন অনুসারে পাইলো হচ্ছে 1,20,000 টাকা। তো লিজাদি কাউকে বললো না যে কাকে দিয়ে সে করাবে, সে বললো যে আমি যে কোনো একজন ডিজাইনারকে দিয়ে করালেই তো হয়েছে, কাজটা ভালো হইলেই তো হয়েছে। তো কোম্পানি থেকে তাকে বললো যে হ্যাঁ, এটার দায়িত্ব আপনি তাহলে পুরোটাই নেন, যে যে কোনো একজন ডিজাইনার হায়ার করে করেন। তো লিজাদি চিন্তা করলেন যে দেখি আমার সময় হয় কিনা। তো চিন্তা করলেন যে অফিস আওয়ারের পর ওনার প্রচুর সময় থাকে, ধরেন সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত তার অনায়াসে কাজগুলো করা যাবে। তো এইভাবে যদি উনি এই কাজটা করেন, তাহলে উনার সর্বোচ্চ 15 দিন সময় লাগবে। ধরেন কোম্পানি থেকে তাকে বললো 1 মাস সময় নিয়ে কাজটা করে দিলেই হবে। তো উনি 15 দিন করার পরে কোম্পানিকে বললেন যে কাজ তো সুন্দর করে করে শেষ হয়ে গেছে। কোম্পানিকে দেখানো হলো, সবাই বললো যে ওয়াও ফ্যান্টাস্টিক ডিজাইন। তো এক্ষেত্রে উনি এই জবটা কোম্পানিতে করার পাশাপাশি গ্রাফিক ডিজাইনার হিসেবে ম্যাগাজিনের কাজটা করে ফেলতে পারলেন। এবং এই যে ম্যাগাজিনের কাজগুলো, এই কাজগুলো মূলত আমরা অ্যাডব ইলাস্ট্রেটরের মাধ্যমে করব। এবং মেইন যে জিনিসটা জানার সেটা হচ্ছে অ্যাডব ইলাস্ট্রেটর দিয়ে আমরা যে কাজগুলো করব সেগুলো হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজ। মানে আমরা যে টি শার্ট ডিজাইন করব, আমরা যে কোনো ধরনের পোস্টার ডিজাইন করব, যেগুলো আমরা রাস্তায় অনেক বড় বড় বিলবোর্ড পোস্টার ডিজাইন দেখি, সেই সমস্ত ডিজাইনগুলো বেসিক্যালি আমরা করব ইলাস্ট্রেটরের মাধ্যমে। এবং ইলাস্ট্রেটর ছাড়া যদি আপনি ফটোশপ দিয়ে যদি কোনো ধরনের বড় ধরনের ডিজাইন করেন, ধরেন একটা রাস্তায় বড় বিলবোর্ড ডিজাইন আপনি ফটোশপ দিয়ে করলেন, করা যাবে, সুন্দর করে ফুটিয়ে তোলা যাবে, অফকোর্স এভরিথিং ইউ ক্যান ডু, বাট আপনি যখন প্রিন্ট করতে যাবেন তখন সমস্যা হবে। প্রিন্টিং প্রেস থেকে আপনাকে বলবে, ভাই আপনি ডিজাইনার? হ্যাঁ আমি ডিজাইনার। আপনি ইলাস্ট্রেটর দিয়ে না করে কেন ফটোশপ দিয়ে করছেন? আবার করেন ইলাস্ট্রেটর। তখন নতুন করে আবার ইলাস্ট্রেটর দিয়ে করতে হবে। সো বেসিক্যালি আপনার প্রিন্ট রিলেটেড যে সমস্ত ডিজাইনগুলো করবেন সব ইলাস্ট্রেটর দিয়ে করতে হবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ক্লিয়ার। আর একটা মোস্ট অ্যামেজিং সফটওয়্যার, সেটা হচ্ছে অ্যাডব ইনডিজাইন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা জানি না। এই সফটওয়্যার নাম আমরা মনে হয় অনেকেই শুনি নাই, কারণ আমরা বেসিক্যালি গ্রাফিক ডিজাইনের কাজগুলো অ্যাডব ফটোশপ এবং অ্যাডব ইলাস্ট্রেটর দিয়ে করে থাকি। এই যে অ্যাডব ইনডিজাইন, এই যে আমরা দেখতে পাচ্ছি লগোটা, তাদের ইনডিজাইনের লগোটা, এটার পাশে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য, আমার এখান থেকেই নিয়ে যান, হ্যাঁ আমরা কি এটা দেখতে পাচ্ছি? বলে নিয়ে যান। হ্যাঁ আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি সেখানে অসংখ্য ডিজাইন করা আছে। তো বেসিক্যালি আপনি অ্যাডব ইলাস্ট্রেটর দিয়ে যে ডিজাইনগুলো করবেন, এই অ্যাডব ইনডিজাইন দিয়ে এর চেয়ে আরো অ্যাডভান্স, মানে আপনি যদি 100-200 পেজের ডিজাইনগুলো করেন, তখন ইনডিজাইন দিয়ে কাজ করাটা হচ্ছে আরো সহজ।
এক্ষেত্রে আমি দুইটা Adobe Illustrator এবং Adobe InDesign যদি কম্পেয়ার করি তাহলে বলতে পারি অলমোস্ট সেম। সেক্ষেত্রে আপনি যদি Adobe Illustrator কাজটা ভালো করে পারেন, Adobe InDesignটা আপনার সচরাচর লাগতেছে না। কিন্তু কোনো দেশের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট হিসেবে বলে দেয় উই নিড অলসো Adobe InDesign এক্সপার্ট। সেক্ষেত্রে আমাদের Adobe Illustratorটা শেখার পাশাপাশি তখন সেটা নিয়ে একটু রিসার্চ করতে হয়। তো বেসিক্যালি Adobe Illustrator যে পারে সে গ্রাফিক ডিজাইনের যে কোনো কাজটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে। ওয়েল, তো এই যে থিওরিটিক্যাল ব্যাখ্যা এবং যে বিষয়গুলো আমি সহভাগিতা করছি, আমার মনে হচ্ছে যে কারো একটু ঘুম ভাব চলে আসছে। আমার মনে হয় যে আপনাদের এখন একটা লং ব্রেক দরকার এবং লং ব্রেকে আপনাদের একটা গরম কফি খেয়ে নেওয়া উচিত, রাইট? হ্যাঁ, আমার দরকার। ওকে, ফাইন। সো আপনারা এখন 10টা থেকে 10টা 15 পর্যন্ত একটা লং ব্রেকে যাবেন, কফি খাবেন। যারা এখনো ভাত খান নাই তারা ভাত খেয়ে নেবেন এবং ঠিক 10টা 15-তে 10টা 15 মানে কিন্তু এটা বাংলাদেশি টাইম হিসাব করবেন না, 10টা 15 মানে জাস্ট 10টা 15। ওকে, থ্যাংক ইউ। পরীক্ষার মধ্যে ভিডিও কাজ করে না মনে হচ্ছে তার ইয়েতে প্রবলেম ওই বোধহয় সময় তার। ভিডিওতে আমরা দেখি জন পল নাকি মনে করছিলেন এইটা র‍্যাব, ব্যাব যে বুঝে নাই, র‍্যাব। প্রথমে তো উইকিলি হেলথ নামে আসছিল প্রথম। উইকিওয়াল, ওইটা একটা ইউটিউব চ্যানেল আছে আমার, ওই নাম আর কি। সেম আমার মতো অবস্থা। ওয়েল, আমরা কি তাহলে শুরু করতে পারি? হ্যাঁ, শুরু করতে পারি। তো আমরা এখন গ্রাফিক্স ডিজাইনের বেসিক কিছু শিখব। যে একটা ফটোশপ সফটওয়্যারটা ইনস্টল করার পরে টুল সম্পর্কে যে আমাদের একটা সম্যক একটা ধারণা লাগে, সেই টুল সম্পর্কে একটা সম্যক ধারণা আমরা নিব, একটা সংক্ষিপ্ত একটা ধারণা। এবং এরপর আমরা যে গ্লোবাল যে প্রজেক্টগুলো দেখি, যেমন আমরা একটু আগে বিবিসি লোগো যেটা দেখলাম, এই সমস্ত লোগো ডিজাইনগুলো আমরা কিভাবে অল্প সময়ের মধ্যেও করতে পারি যদি আমরা এক্সপার্ট হয়ে যাই, তো সেই বিষয়টা আমরা দেখব। তো প্রথমেই কিভাবে ফটোশপ ইনস্টল করতে হয় সেই বিষয়টা যদি আমি এখন দেখাতে যাই তাহলে অনেক সময় লাগবে। প্রথমত হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল করতে আমাদের কম হলেও 15 থেকে 20 মিনিট চলে যাবে। তো এই জন্য যারা কিনা ফটোশপটা নিজেদের কম্পিউটারে ইনস্টল করতে চান, আমাদের অনলাইন সাপোর্ট গ্রুপ নামে একটা গ্রুপ থাকে, যেখানে আমাদের এখানে 24 আওয়ার্সের সাপোর্ট পাওয়া যায়। মানে যখন তখন যে নক দিবে তখন আমরা সেখানে আমাদের মেন্টররা যে কোনো সময় হেল্প করে। এরকম একটা গ্রুপ আছে আমাদের, সেই গ্রুপটা আমি আপনাদের জন্য এখানে দেখাচ্ছি। নকরেক আইটি অনলাইন সাপোর্ট গ্রুপ। এই নকরেক আইটি অনলাইন সাপোর্ট গ্রুপে আপনাকে প্রথমে জয়েন করতে হবে এবং এখানে জয়েন করার পরে আপনি এখান থেকে গ্রাফিক ডিজাইনের যাবতীয় যত ধরনের সফটওয়্যার লাগে এখান থেকে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে এই গ্রুপে জয়েন করে এখান থেকে যে ফাইল সেকশন আছে এই ফাইল সেকশনে আসতে হবে। এই ফাইল সেকশনে এসে আপনি যে গ্রাফিক্স সফটওয়্যার, এখান থেকে গ্রাফিক্সের যাবতীয় যত ধরনের সফটওয়্যার লাগে সেই সফটওয়্যারগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ক্লিক করলে পরে এটা ডাউনলোড হয়ে যাবে এবং এখানে একটা লিংক দেওয়া আছে, সেই লিংকটা গুগলে পেস্ট করলে পরে ডাউনলোড হয়ে যায়। এবং ডাউনলোডটা কিভাবে করবেন এবং কিভাবে ফটোশপটা আপনার কম্পিউটারে ইনস্টল করবেন সমস্ত ধরনের ইনস্ট্রাকশন আমাদের এখানে মিডিয়া ফাইলে এখানে একটা ভিডিও দেওয়া আছে। এখানে আমার একটা ভিডিও সহভাগিতা করা আছে, যে ভিডিওটা যে কেউ যারা একদম কিছুই পারে না, ধরেন হচ্ছে গতকাল মাত্র কম্পিউটার কিনলো আজকে ইনস্টল করতে চাচ্ছে, তো এমনও হতে পারে সে কিছুই জানে না কিন্তু সেও ইনস্টল করতে পারবে যদি এই ভিডিওটা আগে দেখে নেয়। তো আমাদের এখানে ভিডিও অপশনে আসতে হবে, মিডিয়া থেকে ভিডিও অপশনে আসার পরে এখান থেকে এই ভিডিওটা ক্লিক করতে হবে। এই হচ্ছে ফটোশপ ডাউনলোড এবং ইনস্টলেশনের একটা কমপ্লিট ভিডিও। এই ভিডিওটা যে একবার 10 মিনিটের জন্য দেখবে সে সারা জীবনের জন্য কিভাবে কম্পিউটারে ফটোশপটা ইনস্টল করতে হয় সে সেটা জেনে যাবে। তো এখন যেহেতু ফটোশপ ইনস্টলেশনের জন্য একটু সমস্যা বা সময় লাগবে এবং মূলত হচ্ছে এটা পার্মানেন্ট ইউজ করার জন্য আমাদের আবার নেট কানেকশন বন্ধ করতে হয়। তো এই জন্য আপাতত আমি এই ভিডিওটা দেখাচ্ছি আপনাদের, আপনারা এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিও লিংকটা দরকার পড়লে আপনারা এখানে গ্রুপে জয়েন করার পরই পেয়ে যাবেন।
ওয়েল এখন আমি সরাসরি ফটোশপটা অন করছি আমার কম্পিউটার থেকে। তো ধরেন এটা হচ্ছে আমার কম্পিউটারটা এখন ইনস্টল করা আছে। জাস্ট ইনস্টলের পরে আপনি আপনার কম্পিউটারে ঠিক এখান থেকে পাবেন, এখানে লিখলেই হবে অ্যাডোব ফটোশপ। তো এটা আমি ইনস্টল করেছি হচ্ছে অ্যাডোব ফটোশপ সিসি 2014 ভার্সন। তো এই ভার্সনটা এখন আমি এখান থেকে সরাসরি রান করছি। অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর এগুলো হচ্ছে মোটামুটি একটু ভারী সফটওয়্যার এবং কম্পিউটারের যদি গতি কম থাকে তাহলে একটু বেশি সময় নেয় লুট নেওয়ার জন্য। তো আমরা ফটোশপটা অন করছি এবং এটা আমরা দেখতে পাচ্ছি এটা রান হচ্ছে। তো এই ফটোশপের এই যে আমরা একটা ওভারভিউ দেখতে পাচ্ছি এখানে, এটা আসলে খুবই দেখতে চমৎকার এবং মূলত এর কাজগুলো আসলে আরো চমৎকার। মানে এখানে মূলত আপনার যে তিনটি বিষয়টা সবচেয়ে বেশি আগে আপনাকে বুঝতে হবে এবং মনে রাখতে হবে এবং এছাড়া আর কোনো কিছুই মনে রাখা দরকার নাই, সবকিছুই এখানে মাউসের কার্সর রাখলে পরে আপনি সেগুলোর নাম সহ জানবেন। তো এখানে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি উপরে, এগুলোকে বলা হচ্ছে মেনু বার। আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা উপরে যেটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে মেনু বার এবং এরপর নিচের অংশটাকে বলা হচ্ছে অপশন বা কন্ট্রোল বার। মূলত আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে এই কন্ট্রোল বার থেকে আমাদেরকে কন্ট্রোল করে। আর এটা হচ্ছে আমাদের টুল বার। তো বেসিক্যালি আপনি যদি ফটোশপে এখানে যে কোনো ধরনের টুলস বা যে কোনো ধরনের অপশন নিয়ে আসতে চান, আপনাকে উইন্ডোজে আসতে হবে। এই উইন্ডোজ থেকে এখান থেকে যা নিয়ে আসতে চান সব আপনি এখানে নিয়ে আসতে পারবেন। ধরেন আপনি এখানে একটা কালারের অপশন নিয়ে আসতে চাচ্ছেন, যেমন হচ্ছে সোয়াচেস ক্লিক করা আছে বিধায় এখানে আমরা এই যে সোয়াচেস কালারগুলো দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে আর দেখতে পাচ্ছি না। বেসিক্যালি এখান থেকে আপনার ক্লিক করলে হচ্ছে সেটা আসবে, এই যে চলে আসে। তো এই সোয়াচেসে আমরা অসংখ্য কালার দেখতে পাচ্ছি। তো এছাড়াও আমরা বাইরে থেকেও কালার নিয়ে এসে এখানে ডিজাইনের সময় অ্যাপ্লাই করতে পারি। তো আমরা মূলত এখানে যে টুলস গুলো দেখতে পাচ্ছি এই টুলস গুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আমরা এই টুল সম্পর্কে একটা বিস্তারিত ধারণা লাভের আগে কিভাবে একটা ডকুমেন্ট সেট আপ করতে হয় যে কোনো ডিজাইনের জন্য সেটা জানবো। তো প্রথমেই আমরা যদি ডকুমেন্ট সেটআপের ক্ষেত্রে আমরা যদি একটা ইন্টারন্যাশনাল একটা প্রজেক্ট ধরেন ফ্লায়ার ডিজাইনের একটা ডকুমেন্ট সেটআপ দেখতে চাই, ফ্লায়ার ডিজাইন সাইজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্লায়ার ডিজাইনের যে সাইজ, এখানে বিভিন্ন ধরনের সাইজ, তবে আমেরিকান স্ট্যান্ডার্ড সাইজটা হচ্ছে 8.5 এবং 11 ইঞ্চি। 8.5 হচ্ছে হাইট, সরি এটা হচ্ছে উইডথ এবং এটা হচ্ছে হাইট। তো এই ক্ষেত্রে আমরা সরাসরি এখানে ফটোশপে এসে ফাইল অপশন থেকে নিউতে যাব, অথবা আমাদের শর্টকাট কি হিসেবে থাকে কম্পিউটারে কন্ট্রোল এন। তো এখানে যাওয়ার পরে সরাসরি আমাদের এখান থেকে এসে সিলেক্ট করতে হবে ইঞ্চি। তারপরে আমরা এখানে উইডের ক্ষেত্রে সিলেক্ট করব 8.5 কিবোর্ড থেকে। তারপরে হাইটের ক্ষেত্রে লিখব হচ্ছে 11। তারপর রেজুলেশনের ক্ষেত্রে এখানে দুইটা বিষয় বোঝার আছে। আমরা যখন কোনো ডকুমেন্ট নিব এটা মূলত কি সাইজের ডকুমেন্ট নিচ্ছি এবং কিসের জন্য নিচ্ছি। যেমন এটা হচ্ছে আমরা নিচ্ছি হচ্ছে কিসের জন্য, নামকরণ করলাম ফ্লায়ার ডিজাইন, সরি। তো আমরা এখানে উইথ হিসেবে নিলাম 8.5, হাইট হিসেবে নিলাম 11। রেজুলেশন অবশ্যই প্রিন্টের ক্ষেত্রে আমাদের ভালো হতে হয়, এই জন্য আমাদের যেটা নিতে হয় এখানে অবশ্যই 300 রেজুলেশন নিতে হয়। তারপরে আমাদের কালার মোডটা হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। প্রায়োরিটি কেন দিতে হবে? প্রিন্টের ক্ষেত্রে হচ্ছে আলাদা একটা কালার মোড এবং ওয়েব পারপাসে আপনি যে বিষয়টা সহযোগিতা করবেন সেটা হচ্ছে আলাদা মোড। যেমন আপনাদের মধ্যে জন পোল ভাই, আপনি একটু বলবেন কি এই আরজিবি এবং এই সিএমওয়াইকে মানে কি আপনি জানেন কিংবা আগে থেকে কি শুনেছেন? না, ওইভাবে সমগ্র ধারণা নাই আর কি, ভালো ধারণা নাই। আচ্ছা, তো আমি সহযোগিতা করছি। বেসিক্যালি আমাদের একটা বিষয় ধারণা আছে, সেটা হচ্ছে আমরা যখন কোনো ম্যাগাজিন কিংবা কোনো বইয়ের কথা আলোচনা করি তখন আমরা বলি যে এটা কি 4 কালার হবে নাকি এটা 2 কালার বা 3 কালার হবে। তো বেসিক্যালি আমরা বলি 4 কালার এবং 2 কালার। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই 4 কালার মানে হচ্ছে সিএমওয়াইকে, মানে প্রিন্টের ক্ষেত্রে রঙিন যে প্রিন্টটা আমরা বলি সেটা হচ্ছে সিএমওয়াইকে, মানে হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং কে দিয়ে বোঝা হচ্ছে ব্ল্যাক কালার। এই চারটা মিলেই হচ্ছে মূলত প্রিন্ট কালার সিএমওয়াইকে। তো ডিজাইনাররা বুঝতেছে সিএমওয়াইকে মানে আপনি যখন সাধারণ মানুষ হিসেবে বলতেছেন তখন সবাই বলতেছে হচ্ছে 4 কালার। এভাবে আমরা বলি না 4 কালারের ম্যাগাজিন। হুম হুম। তো
তো এই 4 হুম কালার বলতেই বোঝায় হচ্ছে এই CMYK। এবং যখন কেউ আমাদের বলবে যে 2 কালার, তখন আমাদের এটা সিলেকশন করতে হবে হচ্ছে গ্রে স্কেল, মানে হচ্ছে সাদা কালো, সাদা কালো। আবার এই যে RGB যেটা রেড গ্রিন ব্লু, এই রেড গ্রিন ব্লুটা হচ্ছে মূলত ওয়েব পারপাসে যেটা আমরা ইউজ করি, এবং সেই ওয়েব পারপাসটা হতে পারে সোশ্যাল মিডিয়াতে আমরা পাবলিশ করার জন্য, বিভিন্ন ওয়েবসাইটে যে আমরা বিভিন্ন ধরনের ব্যানার গুলো দেখি, পোস্টার গুলো দেখি, সেগুলোকে বলা হচ্ছে RGB মোডের ডিজাইন। তো এই হচ্ছে মূলত প্রিন্টিং এবং ওয়েব পারপাসের একটা ডিফারেন্সটা। এখন আমরা আর এখানে একটা জেপিজি তাহলে কি হবে? আচ্ছা, জেপিজিটা হচ্ছে একটা শুধুমাত্র ফাইল ফরম্যাট। যে ফাইল ফরম্যাটটার মাধ্যমে হচ্ছে মূলত আমরা আমাদের কম্পিউটারে কিভাবে ব্রাউজ করলে সেটা দেখতে কেমন লাগবে সেটা। কিন্তু কালারের মুডটা চেঞ্জ হবে হচ্ছে এই সিএমওয়াইকে এবং আরজিবি দিয়ে। ওকে, ওয়েল, তো আমরা এখানে সিএমওয়াইকে তে ক্লিক করে এখানে ওকে দিলাম, মানে হচ্ছে আমরা একটা প্রিন্টিং পারপাসে এই ডিজাইনের সাইজটা নিলাম। ওয়েল, এখানে আমরা যখন এই সাইজটা নিলাম, আমাদের এখানে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি একটা লক আইকন আছে। এই লক আইকনটাকে আমাদের প্রথমে কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে, তারপর ওকে দিয়ে এটাকে আনলক করতে হবে। তার মানে হচ্ছে এই দরজাটা আনলক করে আমাদের ভেতরে প্রবেশ করেই মূলত কাজগুলো করতে হবে। ওয়েল, আমরা এখন এটা আনলক করে এখানে ডিজাইন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তো এই ক্ষেত্রে এখানে আমরা এই যে টুলস গুলো দেখতে পাচ্ছি, এই টুলস গুলো দিয়ে মূলত কি কি ধরনের কাজ করা হয় সেটা একটু ব্রিফলি আমি বলছি। এই টুলস যেটা আমরা দেখতে পাচ্ছি রেক্ট্যাঙ্গুলার মার্কুই টুল, এই টুল দিয়ে বেসিক্যালি সিলেকশনের জন্য ব্যবহার করা হয়। এই টুল যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে মুভ টুল দেখা যাচ্ছে না। টুল। দেখা যাচ্ছে ও এটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে দেখতে পাচ্ছি। রেক্ট্যাঙ্গুলার মার্কুই টুল। এটা দিয়ে মূলত কোনো কিছু এভাবে সিলেকশন করার জন্য আমরা ব্যবহার করতে পারি। এই সিলেকশনটাকে আপনি যদি আবার ডিসিলেক্ট করতে চান, তাহলে সরাসরি এই সিলেক্ট অপশনে অর্থাৎ মেনু অপশনে এসে সিলেক্ট থেকে ডিসিলেক্ট ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। অথবা আপনি যখন এটাকে সিলেক্ট করবেন, তখন আপনি যদি কিবোর্ড থেকে যদি এটাকে ডিসিলেক্ট করতে চান, জাস্ট কন্ট্রোল ডি চাপলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে এত সহজে আমরা সিলেক্ট এবং ডিসিলেক্ট করতে পারি। এখন এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি মুভ, আমাদের এখানে যারা অধিকাংশ স্টুডেন্ট জয়েন করে তারা হচ্ছে মুভ মানে বলে যে এটা কি আসলে মলম মুভ না কি মুভ। তো আসলে এখানে ফটোশপের ক্ষেত্রে এটা কোনো মলম মুভ না। এই মুভ মানে হচ্ছে সরানো, মানে ইংরেজিটাকে যদি আমরা শুধুমাত্র জাস্ট বাংলায় আক্ষরিকভাবে বলি, তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে এটার কাজগুলো কি। যেমন এই মুভ মানে হচ্ছে কোনো কিছু সরানো। তো এই ক্ষেত্রে আমরা একটা আলাদা একটা টুলের সহযোগিতায় ধরেন আমরা এখানে লিখলাম জন। তো আমরা এই লেখাটাকে ধরেন এক জায়গা থেকে সরাতে চাচ্ছি উপরের দিকে, তো এটাকে আমরা এখন সরানোর জন্য এই মুভ টুলে যদি আমরা সিলেকশন করে ক্লিক রাখি, তারপর জাস্ট ধরে এই যে সরাই দিলাম। এখন যদি আবার নিচে নিতে চাই, এই যে মুভ টুলে ধরে এটাকে সরাইতে পারবো। তো এটা হচ্ছে বেসিক্যালি মুভ টুলের কাজ হচ্ছে এটাকে ধরে যে কোনো বস্তুটাকে ধরে সরানোর কাজ। তো এই হচ্ছে মূলত মুভ টুলের কাজ। তো আমরা এটাকে আবার কিবোর্ড থেকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তারপরে এই টুলটাও হচ্ছে ঠিক এরকমই সিলেকশন করে বিভিন্ন জায়গায় গ্রুপ করে নিয়ে যাওয়ার, তো সিলেকশনের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। তারপর এটা হচ্ছে কুইক সিলেকশন টুল। আমরা নামের সাথে কাজ এমনি বুঝতে পারি। কুইক মানে হচ্ছে দ্রুত, সিলেক্ট মানে হচ্ছে কি নির্বাচন করা, আর টুল মানে যন্ত্রপাতি। সো যে কোনো বস্তু দ্রুত সিলেকশনের জন্য আমরা যেই টুলটা ব্যবহার করব সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল। মূলত এটা দিয়ে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডটা সহজেই আপনি সিলেক্ট করে রিমুভ করার জন্য এটা আমরা ইউজ করব, কুইক সিলেকশন টুল। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাজিক ওয়ান্ড টুল, মানে হচ্ছে জাদুর কাঠি। এখানে হচ্ছে এক ক্লিকের মধ্যেই সবকিছু সিলেক্ট হয়ে যাবে এবং এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। তো এটা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড বিভিন্ন ক্ষেত্রে রিমুভ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। আর এটা হচ্ছে ক্রপ টুল, যেমন এই বড় ডকুমেন্টটাকে আমরা কাটতে চাচ্ছি, ক্রপ মানে হচ্ছে কাটা, সো এতটুকু জাস্ট নিয়ে কেটে ফেললাম। তারপরে জাস্ট এখান থেকে যেটা আমাদের কন্ট্রোল করতে হচ্ছে টিক চিহ্ন দিলাম, ছোট হয়ে গেল। এইভাবে আমরা মূলত এটাতে কাটতে পারি। তো আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য কন্ট্রোল অল্টার জেড চাপলাম, কন্ট্রোল অল্টার জেড। তো আমরা পূর্বের অবস্থায় ফিরে আসলাম। তো কিবোর্ড থেকে আমরা যতবার কন্ট্রোল অল্টার জেড চাপবো সেটা ততবার পিছনে যাবে। আবার যতবার আমরা সামনের দিকে যেতে চাই, মানে যতটুকু কাজ করেছিলাম সেই পর্যন্ত, তাহলে আমাদের কন্ট্রোল শিফট জেড চাপতে হয়। কন্ট্রোল শিফট যতবার চাপবো ততবার সামনের দিকে যাব। আর এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আই ড্রপার টুল। তো এটা বিশেষভাবে আমাদের দিদিমণিরা বলতে পারবেন যে আই ড্রপার দিয়ে আমরা কি করি। লিজা দি বলেন তো আই ড্রপার দিয়ে আমরা কি করি? আরে আমি দুঃখিত, আমি আইড্রপারটা দেই নাই। আচ্ছা, আমরা
আই ড্রপার দিয়ে আয়ের মধ্যে কালার করি না আমরা? হ্যাঁ, চোখ সাজাই। হ্যাঁ, চোখ সাজাই। তো এই ক্ষেত্রে এটা দিয়ে হচ্ছে কালার সাজানো বা কালার দেওয়া বা কালার পিক করা, এটার কাজ হচ্ছে কালার পিক করা। যেমন আমি এই যে এই পাশে দেখেন, আপনারা উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার। এখান থেকে আমি একটা সবুজ কালার পিক করতে চাই, এই যে সবুজ। এখানে ক্লিক করার সাথে সাথে আমার এখানে সবুজ কালার চলে আসবে, এই যে দেখেন। ক্লিক করলাম, চলে আসছে না সবুজ? তারপরে আরো যে কোনো কালার যদি আমি ক্লিক করি, এখানে কালার চলে আসতেছে। এইভাবে আমরা এই টুলের মাধ্যমে যে কোনো কালার সিলেক্ট করতে পারি। তারপরে এটা হচ্ছে মূলত স্পট হিলিং টুল, যে কোনো আমাদের মুখে বা চেহারায় যদি কোনো ধরনের দাগ থাকে সেই দাগগুলো রিমুভ করার জন্য এই টুলটা আমরা ইউজ করি। তারপরে এই টুলটা যেটা, সেটার নাম হচ্ছে ব্রাশ টুল। বেসিক্যালি এটা দিয়ে কোনো ধরনের রং করার জন্য, কোনো কিছু সুন্দর সজ্জিত করে রং করে ব্যবহার করার জন্য এই ব্রাশ টুলটা ব্যবহার করা হয়। তারপরে আমরা এটা দেখতে পাচ্ছি হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। মানে হচ্ছে একই পরিবারে আমরা কোনো কোনো সময় দেখি যে প্রায় দেখতে একই রকম, তখন আমরা বলি যে সে তো তার কপি, বা এই অমুক তো অমুকের কপি। সেটা হচ্ছে মূলত ক্লোন, মানে হচ্ছে কপি, বা আমরা যেটা বলি হচ্ছে যমজ, তো একই রকম দেখতে সেটা। তারপরে এটা হচ্ছে ব্রাশ হিস্টোরি টুল। আসলে আমাদের এই ব্রাশের দ্বারা আমরা কি করেছি সেই হিস্টোরিটা এখানে কাজ করে বা এখানে থাকে। বেসিক্যালি আমাদের এই হিস্টোরি সম্পর্কে জানার কোনো দরকারই পড়ে না, তো এটা না জানলেও কোনো সমস্যা হয় না। আর এটা হচ্ছে মূলত আমাদের ইরেজার টুল। ইরেজার টুল দিয়ে হচ্ছে যে কোনো কিছু মুছার জন্য আমরা মূলত ব্যবহার করি। যেমন আমি এখানে ক্লিক করার সাথে সাথে একবারে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল এবং ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো আমি আবার ফিরে গেলাম। তো এটা দিয়ে হচ্ছে মূলত কোনো কিছু মুছে। তারপরে এটা হচ্ছে পেইন্ট বাকেট টুল, গ্রেডিয়েন্ট টুল। পেইন্ট বাকেট হচ্ছে আপনার, আচ্ছা, আমরা পেইন্ট মানে রং বুঝি, বাকেট মানে বালতি বুঝি। তো রঙের বালতি হচ্ছে এই টুলটা। তার মানে হচ্ছে এখানে প্রচুর রং আছে। যেমন এখানে এই পুরা রংটা এই পেইন্ট বাকেটে আছে, আমি এখানে একটা ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে এই পুরা রংটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। হয়ে গেছে না? আমি আবারও দেখাচ্ছি। আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় আসছি। তো এখানে যদি আমি এই সাদা ব্যাকগ্রাউন্ডে যদি ধরেন ধরেন আপনাদের মধ্যে রোমাদির কালার পছন্দ হচ্ছে ধরেন ব্ল্যাক কালার, ব্লু। ব্লু। আচ্ছা, আমরা এখান থেকে একটা ব্লু কালার নিলাম। তো ব্লু কালার নিয়ে ধরেন আমরা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো আমরা কালারটা পিক করার পরে জাস্ট এই পেইন্ট বাকেটে এসে জাস্ট এখানে ক্লিক করব, তাহলেই এই ব্লু কালারটা চলে আসবে। তো এইভাবে আমরা সহজেই যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারি। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্লার টুল। বিশেষভাবে যখন আমরা লিজা দিতে অনেক ভালো ছবি তোলেন, মানে সুন্দর সুন্দর ছবি তোলেন, হ্যাঁ। তো ছবি যখন আমরা বিভিন্ন ডিএসএলআর দিয়ে ছবি তুলি, তো পিছনে আমরা দেখি যে ডিএসএলআর দিয়ে ছবি তুললে ব্লার হয়ে যায়, ঠিক না? তো এই যে সুন্দর সুন্দর ব্লার করা, এই ব্লার করাগুলো ডিএসএলআর ছাড়া আমরা এই ফটোশপের মাধ্যমে, এই ব্লার টুলের মাধ্যমে করে থাকি। এবং এখানে আবার আমরা দেখতে পাচ্ছি শার্পেন টুলও আছে, এটা দিয়ে আবার উজ্জ্বল করা হয়, মানে স্পষ্ট করা হয়। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ডজ বার্ন টুল। এগুলো হচ্ছে মূলত আমরা যখন রোদ্রের বিপরীতে কোনো ধরনের ছবি তুলি, সেই ছবিগুলো যখন আমরা তুলি তখন কিন্তু সেই ছবিগুলো অনেক সময় রোদ্রে পুরা পুরা ভাব একটা থাকে। সেই পুরা পুরা ভাবটা শো করার জন্য মূলত এই টুলটা ব্যবহার করা হয়। যেমন আমি গুগল থেকে একটা ছবি এনে দেখাই। হ্যান্ডসাম ম্যান। ধরেন গুগল থেকে আপনি কিভাবে ফটোশপের ছবি নেবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনি দুই উপায়ে ছবিটা আপনার ফটোশপে নিতে পারবেন। এক হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজে ক্লিক করতে হবে। কপি ইমেজে ক্লিক করার পরে এখানে এসে জাস্ট মুভ টুলে থাকা অবস্থায় আপনাকে কন্ট্রোল ভি পেস্ট করতে হবে। কন্ট্রোল ভি মানে হচ্ছে পেস্ট করা। এটা হচ্ছে একটা অপশন। আমি আবার আগের অবস্থায় ফিরে গেলাম। এবং আরেকটা অপশন হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করতে হবে। তারপরে সেভে দিতে হবে। তারপরে আমাদের এখানে যারা গুগল ব্রাউজার ইউজ করেন এখানে চলে আসবে। এখান থেকে ধরে একবারে ফটোশপে নিয়ে আসতে হবে এবং এখানে নিয়ে এসে এখানে ছাড়তে হবে। এখানে এভাবে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে এখন ধরেন আমি তার এখানে একটা পুরা পুরা ভাব দেখাতে চাচ্ছি। তো এর জন্য আমি এখান থেকে বার্ন টুল যেটা নিলাম, তো বার্ন টুলটা নিয়ে আমি এখন তার এখানে বার্ন টুলটা একটু অ্যাপ্লাই করতে চাচ্ছি তার চোখে। আমি যখনই এভাবে দিচ্ছি দেখেন একটা পুরা পুরা ভাব চলে আসতেছে না? তো এইভাবে সহজে পুরা পুরা ভাব, যেমন এখানে রৌদ্রের একটা লালচে লালচে ভাব নিয়ে আসতেছি, এই যে দেখেন পুরা পুরা একটা ভাব চলে আসতেছে। ঘষা দিতেছি, লাল লাল চলে আসতেছে। এইভাবে হ্যাঁ, এখন ভালো বোঝা যাচ্ছে। এইভাবে লাল লাল এই যে ভাব চলে আসতেছে,
তো এটা হচ্ছে পুরা ভাব রোদ্রে যখন আমরা ছবি তুলি এই একটা আভাস দেওয়ার জন্য আমরা এই টুলটাকে কাজে লাগাতে পারি। তারপরে প্যান টুল। প্যান টুল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল ইন ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর, এবং প্যান টুল দিয়ে মূলত গ্রাফিক ডিজাইনে যারা বিশেষভাবে এক্সপার্ট তাদের প্যান টুল এক্সপার্ট হতে হয়। প্যান টুল মানে হচ্ছে আমরা যেটা পেন মানে বুঝি কলম, কলম দিয়ে লেখালেখি করা বা আর্ট করাটাকে বোঝায় এক্ষেত্রে প্যান টুলের কাজ। তো প্যান টুলের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে জন্ম মৃত্যু, মানে আমাদের জন্ম মৃত্যু যেমন একই সূত্রে গাঁথা, ঠিক তেমনি প্যান টুলের জন্ম মৃত্যু বলতে যেখানে শুরু সেখানে শেষ, সেটা হচ্ছে একই সূত্রে গাঁথা। এটা আমি প্র্যাকটিক্যালি একটু দেখাই দিলে বোঝা যাবে যে কিভাবে। তো এই ছবিটা আমি যেটা নিয়ে আসলাম এখান থেকে লেয়ারে ক্লিক করে আবার কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দিলাম। ধরেন আমি এখানে একটা বক্স এই পেন টুল দিয়ে আর্ট করতে চাই। আমি এখান থেকে কালার ক্লিক করলাম সাদা কালার। তো আমি এখন এই পেন টুল ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করলাম, আবার শিফট ধরে এই পয়েন্টে ক্লিক করলাম, আবার এই পয়েন্টে ক্লিক করলাম, আবার ঠিক এই পয়েন্টে ক্লিক করে এখানে এসে শেষ করলাম। মানে আমরা বলেছি জন্ম যেখানে মৃত্যু সেখানে, ঠিক তেমনি পেন টুলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যেখানে শুরু সেখানে শেষ করতে হবে। এটাই হচ্ছে পেন টুলের একটা বিশেষ বৈশিষ্ট্য। এখন এখান থেকে আমরা বের হওয়ার জন্য কন্ট্রোল এন্টার কন্ট্রোল ডি দিয়ে বের হয়ে গেলাম। ওয়েল, এইভাবে আমরা মূলত পেন টুল দিয়ে বিভিন্ন ধরনের কাজ রিড্র করতে পারি, অঙ্কন করতে পারি। টেক্সট টুল। টেক্সট টুলের দুইটা বৈশিষ্ট্য আছে। এক হচ্ছে আপনি নরমালি লিখতে পারবেন, এটা ডিলিট করে দিলাম কিবোর্ড থেকে। এক হচ্ছে আপনি সরাসরি এখান থেকে লিখে গেলেন। ধরেন আমি লিখে গেলাম, এখান থেকে টেক্সট কালার চেঞ্জ করলাম সাদা। ধরেন আমি এখান থেকে জাস্ট লিখে যাচ্ছি, তো লিখে যাচ্ছি ডকুমেন্টের বাইরে চলে যাচ্ছে, সেটা কিন্তু আর কাউকে শো করা যাচ্ছে না। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা রং মেথড। এটা হচ্ছে মূলত একটা রুলস, কিন্তু এটাকে আমরা ইউজ না করে যেটা করি এই টেক্সট দিয়ে এটা ক্লিক করার পর এখান থেকে একটা বক্স করে নিই আমরা। তো ধরেন এখান থেকে এতটুকু বক্সের মধ্যে আমার লেখাটা থাকতে চাই বা রাখতে চাই, এতটুকু বক্স করে নেব। তারপর এখন যাই লিখবেন এখানে এই বক্সের মধ্যেই থাকবে। কিবোর্ড থেকে লিখতেছি, এই বক্সের বাইরে আর যাবে না। তো এইভাবে মূলত টেক্সট টুলের কাজটা আমাদের করতে হবে। ওয়েল, এটাকে আমি এখান থেকে আবার ডিলিট করে দিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি পাথ সিলেকশন টুল। এটাতে হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডের সিলেকশন করে রিমুভ করার জন্য ইউজ করা হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত রেক্ট্যাঙ্গুলার টুল। এই রেক্ট্যাঙ্গুলার টুল হচ্ছে বিভিন্ন ধরনের বক্স বানানো, বিভিন্ন ধরনের কাস্টম শেপ বানানো। যেমন এখান থেকে আমি যদি একটা সুন্দর শেপ নিয়ে আসতে চাই, এই কাস্টম শেপে ক্লিক করে এই যে এখানে উপরে এসে দেখেন উপর থেকে ধরেন আমি একটা কবুতর নিয়ে আসতে চাই, এখানে কবুতরে ক্লিক করবেন, শিফট ধরে এভাবে টানবেন, সরাসরি একটা কবুতর চলে আসবে। তারপরে আবার এখানে ক্লিক করে এখানে আবার এখান থেকে ধরেন আপনি অন্য কিছু নিয়ে আসতে চান, জাস্ট এখানে ক্লিক করলেন, আবার শিফট ধরে এখানে ক্লিক করার সাথে সাথে বাঘের থাবা চলে আসবে। এইভাবে এখান থেকে আপনি খুব সুন্দর করে সহজেই এগুলো করতে পারেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। কেউ কিছু বলেছেন বা প্রশ্ন করেছেন? আমরা জয়েন করলাম, কারেন্ট আসলো দাদা। আচ্ছা, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক। তো আমরা এই শেপগুলো দিয়ে এইভাবে কাস্টম শেপগুলো দিয়ে এখানে যা যা আছে সেগুলো আমরা নিয়ে আসতে পারি। যেমন টিয়া পাখি, টিয়া পাখিটাকে জাস্ট আমরা শিফট ধরে এভাবে নিয়ে আসলাম, টিয়া পাখি হয়ে গেল। এইভাবে খুব সহজে আমরা বিভিন্ন শেপের কাজ করতে পারি এই শেপ টুলের মাধ্যমে, রেক্ট্যাঙ্গুলার এর মাধ্যমে। তারপর আমরা এখানে হ্যান্ড টুল যেটা দেখতে পাচ্ছি, এই হ্যান্ড টুলের কাজ হচ্ছে একটা বস্তু হিসেবে আপনি যখন কোনো কিছু ডিজাইনের কাজ করবেন এই হ্যান্ড টুল দিয়ে হচ্ছে এভাবে সরিয়ে সরিয়ে জুম করে কাজ করতে পারবেন। আর এটা হচ্ছে জুম ইন জুম আউট। প্লাস যেটা আছে সেখানে যতবার ক্লিক করবেন জুম ইন হতে থাকবে, আর এখানে মাইনাসে ক্লিক করবেন, যতবার ক্লিক করবেন মাইনাস ক্লিক করলে হচ্ছে ছোট হতে থাকবে। এটা হচ্ছে জুম ইন জুম আউটের কাজ। তো আমার যতটুকু দরকার ততটুকু আমি জুম করে রাখলাম। তারপরে এটা হচ্ছে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড, আমাদের সামনের অংশ এবং পিছনের অংশ। সামনে থেকে দেখলে যেহেতু আমরা সামনের অংশ দেখি, পিছনের অংশ দেখি না, ঠিক তেমনি এটাতেও আপনি শুধুমাত্র সামনের ভাগ দেখতে পারবেন, পিছনে যে সাদা সেটা দেখতে পাবেন না। সো দ্যাট ইজ কল্ড ফোরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি মাস্কিং। মাস্কিং মানে হচ্ছে একটা বস্তুর মধ্যে আরেকটা বস্তু সুন্দর করে সাজিয়ে দেওয়া, মাস্কিং। তারপর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্ক্রিন মোড। বিভিন্ন ধরনের স্ক্রিন মোড থাকে, এক্ষেত্রে একবার ক্লিক করলে এরকম স্ক্রিন দেখাবে, আরেকবার ক্লিক করলে আরেকটা স্ক্রিন দেখাবে ফুল স্ক্রিন, এবং আরেকবার ক্লিক করলে অ্যাপ ক্লিক করলে এই স্ক্রিনটা আসবে। সেক্ষেত্রে ধরেন আপনাদের মধ্যে বিজয় হঠাৎ করে বললো যে হায় হায় আমার পিসিতে আমার ফটোশপ দেখি নষ্ট হয়ে গেছে, কারণ আমার ফটোশপ এরকম হয়ে গেছে বা এরকম হয়ে গেছে, আমি তো আর কোনো কিছু করতে পারতেছি না। সেক্ষেত্রে আপনার জাস্ট ট্রিপল এফ, এক এফ, দুই এফ, তিন এফ, এভাবে তিনবার চাপলে পরে আপনার আগের অবস্থায় চলে আসবে।
তিনটা এফ, এর হচ্ছে স্ক্রিন মোড বলে এটাকে। ওয়েল, এইবার আমরা জেনে গেলাম ফটোশপের বেসিক টুলস এর ওভারভিউ সম্পর্কে এবং ফটোশপের টুলস গুলো দিয়ে কিভাবে কাজ করতে হয়। ওয়েল, এবার আপনারা যে অ্যাক্টিভ আছেন সেটা বোঝানোর জন্য আপনারা সবাই একটু ভিডিওটা অন করে একটু আমাকে আপনাদের ফেসটা দেখাবেন কি? হ্যালো। হাই, Lijadi is very much active. Thank you very much. Our Dr. Appa also very much active. Thank you. আমি পারছি না। Don't শুনি pull আর the শুনি। মনে হয় একটু বেশি ব্যস্ত আছেন না? না, আমার ভিডিওটা সাপোর্ট করে না। আচ্ছা আচ্ছা। খায় আর খায় আর ঘুমায়। এটাই কাজ দাদি, খাওয়া আর ঘুম। আচ্ছা, বেসিক্যালি আমাদের এখানে নকরাগাড়িতে যে কোনো কোর্স করলে পরে কারো কারো ঘুম হারাম হয়ে যায়, মানে খাওয়া আর ঘুম থেকে তখন কাজ হয়ে যায়। সো বেসিক্যালি এই জন্যই আমরা আপনাদেরকে সাজেস্ট করতে পারি আপনারা নকরাগাড়ির যে কোনো কোর্স পরবর্তীতে করলে পরে দেখবেন যে খাওয়া আর ঘুম ছাড়াও আর অনেক কিছু করার মতো অনেক স্কোপ চলে আসবে। এনিওয়ে, আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ফটোশপের বেসিক টুলস ওভারভিউ। এখন ফটোশপের টুলস আমরা জানলাম, ফটোশপের টুলস দিয়ে কিভাবে ক্লিপিং মাস্ক করতে হয় সেটা আমরা এখন শিখে যাব। মানে ধরেন আমরা জয়ন্ত নাম লিখলাম, জয়ন্ত নামের মধ্যে যদি একটা টাইগার চলে আসে সেটা দেখতে কেমন হয়? ইন্টারেস্টিং হবে না? কেমন হবে? Very interesting house. It will be very much interesting. So আমরা জয়ন্ত Interesting and also incredible. সো আমরা জয়ন্ত নামের মধ্যে আমরা টাইগারটাকে নিয়ে আসবো, জয়ন্তর লেখাটাতে একটা টাইগারের ভাব চলে আসবে। সো দ্যাটস দ্য পাওয়ার অফ গ্রাফিক ডিজাইন। সো আমরা সরাসরি এখান থেকে সবার সুবিধার্থে আমি আবার নতুন একটা ডকুমেন্ট নিয়ে দেখাচ্ছি। আমি ফাইল অপশনে আসলাম, ফাইল অপশন থেকে নিউতে ক্লিক করলাম এবং এখান থেকে আমি যে ডকুমেন্টটা আমার ডিফল্ট আছে সেই ডকুমেন্ট হিসেবে আমি নিতে পারি, অথবা এখান থেকে আমি ডকুমেন্টটা সাইজগুলো চেঞ্জ করতে পারি। তো আমার যা আছে আমি সেটাই ওকে দিয়ে দিলাম, যেন আপনাদের কারো কোনো ঝামেলা মনে না হয়। ওয়েল, এটা তারপর আমরা এখান থেকে এই যে ডাবল ক্লিক করে এটাকে আনলক করে নিলাম। ওকে, মানে দরজাটাকে খুলে দিলাম। এবার আমরা এখানে জয়ন্ত নাম লিখব। তো আমি এখানে লিখলাম, আমি ক্যাপস লক দিলাম কিবোর্ডে, তারপরে সব ক্যাপিটাল লেখা লিখতে চাচ্ছি, JAYANTO, তারপর লিখলাম সাংমা। এই জয়ন্ত সাংমা লেখাটাকে আমি একটু বড় করে দিলাম, আমি কন্ট্রোল ধরে এই লেখাটাকে বড় করে দিলাম। ঠিক আছে, জয়ন্ত সাংমা। তো এখন আমি চাচ্ছি এই লেখাটার মধ্যে টাইগারটাকে ফুটিয়ে তোলার জন্য, বা জয়ন্ত সাংমা উইল বি টাইগার নাও। তো এটা কিভাবে? তো আমরা এই জন্য সরাসরি প্রথমে গুগলে চলে যাব। গুগল থেকে গিয়ে আমরা লিখব টাইগার। টাইগার লিখে আমরা এখান থেকে ইমেজ অপশনে ক্লিক করব। ইমেজ অপশনে ক্লিক করার পরে ধরেন আমরা এখান থেকে এই যে টাইগারের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই টাইগারের ছবিটা আমরা ক্লিক করলাম এবং ক্লিক করার পরে আমরা এই টাইগারের ছবিটা কিভাবে আমাদের ফটোশপে নিয়ে যাব সবাই দেখেন। আমি জাস্ট এখানে আমার মাউসের রাইট বাটনটা ক্লিক করলাম, তারপর এখান থেকে কপি ইমেজে ক্লিক করলাম। কপি ইমেজে ক্লিক করার পরে সরাসরি আমি ফটোশপে চলে আসলাম এবং ফটোশপে এসে আমি এখানে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপলাম, কন্ট্রোল ভি, ভি ফর ভার্জিনিয়া। তো আমি কন্ট্রোল ভি চাপলাম এবং কন্ট্রোল ভি চাপার সাথে সাথে এখানে একটা টাইগার চলে আসলো। এই টাইগারটাকে আমাকে একটু ছোট করে নিতে হবে যেহেতু এটা বিশাল বড় ছবি। তো আমি এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো। কি চাপবো? কন্ট্রোল পি। কন্ট্রোল P. টি। কিবোর্ড থেকে কন্ট্রোল T. টি চাপলাম। কন্ট্রোল টি চাপার পরে আমাদের এখানে একটা বক্সের মতো একটা দাগ আসে। সো এটাকে আমরা এখন ছোট করব এবং এর জন্য অল্টার থেকে আমরা অল্টার ধরে মাউসের হুইলারটা পিছনের দিকে ঘোরাবো এবং জুম আউট করতেছি আমি এটাকে। মানে আপনি এটাকে জুম আউট করতে পারেন ঠিক এখানে এসেও, মানে এখানে এসেও এভাবে জুম আউট করে নিতে পারেন, ছোট করে নিতে পারেন। এবার আমি এটাকে এসে ধরেন জুম আউট করে নিতে পারি, এখানে ক্লিক, এই যে। এবার আমি কন্ট্রোল টি ধরে দেখলাম হচ্ছে কি আমার ডকুমেন্ট সাইজটা ছোট এবং আমাদের ছবিটা অনেক বড় দেখেন। কন্ট্রোল টি ধরার পরে সেটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা শিফট ধরব, শিফট ধরে এটাকে আমি মাউস দিয়ে এভাবে নিয়ে আসলাম এবং এখান থেকে আবার আমি শিফট ধরে ঠিক এইভাবে নিয়ে আসলাম। এখন বেসিক্যালি আমাদের এইভাবে যদি আমরা টানি তাহলে এটা দেখতে খারাপ লাগবে, এইভাবে যদি টানি এটা দেখতে খারাপ লাগবে, এইভাবে টানলেও খারাপ লাগবে, এইভাবে টানলেও খারাপ লাগবে। সো আমাদের কি করতে হবে? শুধুমাত্র
আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একবারে আপনাকে যে কোনো কোণা বরাবর করতে হবে। যেমন কন্ট্রোল টি দিয়ে আমি কিন্তু এইভাবে এই শিফট ধরে কোণা দিয়ে এইভাবে নিয়ে আসলাম, তারপরে শিফট ধরে এই কোণা দিয়ে করলাম, শিফট ধরে এই কোণা দিয়ে করলাম, মানে আমি যে কোনো একটা কোণা সিলেকশন করে এটা কিন্তু করতেছি, ঠিক আছে। ওয়েল, তারপরে আমি এটাকে মুভ টুল ধরে বা মুভ টুল থাকা অবস্থায় অ্যাপ্লাই করে এটাকে আমি এখন চাইলে সরাতে পারতেছি। এই যে দেখেন মুভ টুল, এই যে মুভ টুল থাকা অবস্থায় যারা পরে জয়েন করেছেন, এই মুভ টুল মানে কিন্তু আমার মলম মুভ না, এই মুভ টুল মানে হচ্ছে কোনো কিছু বস্তু সরানোর মুভ টুল, ঠিক আছে। ওয়েল, আমরা এখন আবার এটাকে জুম ইন করতেছি, যেটা কিনা আমি আমার মাউস এবং কিবোর্ড অল্টার এবং মাউসের হুইলার সামনের দিকে ঘোরাচ্ছি। ওয়েল, এবার কন্ট্রোল টি চাপলাম, কন্ট্রোল টি চেপে আরেকটু শিফট এবং এটা মাউস দিয়ে আমি এভাবে ছোট করে নিলাম। তো এটা একটু বড় করে রাখি এবং এটাকে ঠিক এই পাশে রাখি। এইবার এতটুকু রাখার পরে মানে আমি জয়ন্তর লেখাটাকে এখন টাইগার দিয়ে আবৃত করে দিলাম। এইবার একটু ম্যাজিকটা আমরা দেখে নিই এখানে এসে। এবার আমরা এইখানে এসে দেখতে পাচ্ছি জয়ন্তর লেখাটা হচ্ছে নিচে আছে এবং টাইগারের ছবিটা উপরে আছে। সো আমরা কি করতে চাচ্ছি, জয়ন্তর এই লেখাটাকেই টাইগার বানাতে চাচ্ছি। সো এই জন্য আমাদের অবশ্যই লেখাটার উপরে ছবিটা থাকতে হবে এবং এভাবে জায়গা মতো সেট করতে হবে। সো এবার আমরা জাস্ট এই ছবিটার ডান পাশে ক্লিক করব এবং এখানে ক্রিয়েট ক্লিপিং মাসে ক্লিক করব। সো আমি এখানে ক্রিয়েট ক্লিপিং মাসে ক্লিক করার সাথে সাথে জয়ন্ত হয়ে গেল কি, জয়ন্ত সাংমার টাইগার। সো আমরা কি টাইগার দেখতে পাচ্ছি এখন? দেখতে পাচ্ছি, কিন্তু তো এই টাইগারটাকে একটু সুন্দর করে জয়ন্তের লেখাটাকে আরো সুন্দর করার জন্য আমরা কি করব, এখানে ক্লিক থাকা অবস্থায় শিফট ধরে এখানে ক্লিক করব, তারপরে কন্ট্রোল জি চাপবো এবং এটাকে গ্রুপ করে নামকরণ দিলাম টাইগার জয়ন্ত। ওয়েল, এইবার এটার রাইট বাটন ক্লিক করব এবং রাইট বাটন ক্লিক করে ব্ল্যান্ডিং অপশনে আসব। ব্ল্যান্ডিং অপশনে এসে আমরা এখান থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পরে একটু সুন্দর লাগতেছে না এখন? এটা হচ্ছে হালকা শ্যাডো, দেখেন এই যে শ্যাডো, ক্লিক করলে শ্যাডো আসতেছে, ক্লিক আরেকবার করলে শ্যাডো চলে যাচ্ছে। এখানে ক্লিক করার পর একটু হালকা শ্যাডো আসলো, তারপরে এখানে যদি আপনি চারিদিকে যদি একটু বর্ডার দিতে চান, এই যে স্ট্রোক, স্ট্রোক দেওয়ার পরে চারিদিকে একটা কালো বর্ডার চলে আসলো। এখন যদি কালো বর্ডার যদি ভালো না লাগে, এখানে আবার স্ট্রোকের মাঝখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি যে কোনো কালার চুজ করতে পারেন। ধরেন এখান থেকে আপনি ইয়েলো কালার যদি চুজ করতে চান, ধরেন ইয়েলো কালার চুজ করে দেবেন। জয়ন্ত তো এটা দেখতে ভালো লাগতেছে না, তো আমরা ব্লু কালার দিয়ে দেখি। তো ব্লু কালার একটু জল জল করতেছে, জয়ন্ত সাংমা। তো আমরা যদি এখানে ব্ল্যাক রাখি, তো ব্ল্যাক এর ক্ষেত্রে সাদার মধ্যে আরো স্পষ্ট হচ্ছে। তো স্ট্রোকটাকে যদি আরো বাড়াতে চান, এখান থেকে জাস্ট মাউসের হুইলার ঘুরাইলে এটা বেড়ে যাচ্ছে, বা এখান থেকে এভাবে নিয়ে করা যাচ্ছে। এইভাবে আমরা জয়ন্ত সাংমা লেখার মধ্যে টাইগারটাকে নিয়ে আসলাম। এইভাবে আপনারা যে কোনো লেখার মধ্যে যে কোনো ছবিটাকে ফুটিয়ে তুলতে পারবেন। ধরেন এখন আপনি যদি এই জয়ন্ত সাংমা যে টাইগারটা আমরা করলাম, এখানে যদি আমরা সি বিচ নিয়ে আসতে চাই, ধরেন আমি লিখলাম এখানে সি বিচ। সি বিচ লেখাটাকে আমি একটু বড় করে দিলাম। এই সি বিচ লেখার মধ্যে ধরেন আপনি সি বিচের একটা ইফেক্ট দিতে চাচ্ছেন, ধরেন আপনি জাস্ট লিখলেন সি বিচ। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো সি বিচ আপনি নিয়ে আসতে পারেন বা ঢেউ নিয়ে আসতে পারেন, বা আপনি চাইলে ধরেন এই সুন্দর ছবিটাকে সেখানে নিয়ে রাখতে চাচ্ছেন। সো বেসিক্যালি আপনি এটাকে কপি করলেন, কপি করে এখানে মাউস ধরেও করতে পারেন, অথবা এখানে সরাসরি কন্ট্রোল ভি চাপলেন, চলে আসলো। এটা অনেক বড় ছবি, কন্ট্রোল টি চাপবেন, তারপরে শিফট ধরে এই ছবিটাকে ছোট করে নেবেন, এভাবে ধরে নিয়ে আসবেন। তারপরে এখানে জায়গা মতো বসাই দিলেন ঠিক এইভাবে শিফট ধরে ধরে। ধরেন এখানে এবার আপনি এটাকে টিক চিহ্ন দিয়ে এবার আবারও রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলেন এবং সি বিচটা চলে আসছে। সুন্দর হয়েছে না? ঠিক এটাকে আবার সুন্দর হয়েছে। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে নামকরণ করতে পারি সি বিচ। তারপরে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ব্ল্যান্ডিং অপশনে নিয়ে যাব এবং এখান থেকে আবার আমরা ড্রপ শ্যাডো দিলে এখানে দেখতে আরো আগের চেয়ে সুন্দর লাগতেছে, ঠিক না? এবার যদি আরো স্ট্রোক দেই, দেখতে এখানে স্ট্রোক যদি আমরা যে কোনো ধরনের আরো কালার অ্যাপ্লাই করতে চাই, এখানে গিয়ে কালার অ্যাপ্লাই করতে পারি। ব্লু,
সি বিচ, বা এই কালারটা যদি দেই, না আগেরটাই ভালো। হালকা ড্রপ শ্যাডো যদি বাড়াতে চাই এখান থেকে এসে বাড়ানো যায়, এইভাবে শ্যাডো বাড়ানো যায়। Well, ওই যে সি বিচ আমরা লেখার মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে আমরা যে কোনো লেখাটার মধ্যে সেই ছবিটাকে ফুটিয়ে তুলতে পারি। তো আমাদের নিজেদের ছবিটাকে যদি আমরা রাখতে চাই, ধরেন আমরা এখানে লিখলাম হচ্ছে জয়ন্তর ছবি গুগল থেকে বা জয়ন্তর ছবি ফেসবুক থেকে নিয়ে এসে এখানে দিয়ে ছবিটার উপরে রাইট বাটন ক্লিক করে ক্লিপ ইমেজ করলেও আমরা ছবিটাকে সেভাবে রূপ দিতে পারবো। ক্লিয়ার সবাই? এই বিষয়টা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি কিন্তু করতে পারবো কিনা জানি না। আচ্ছা, আপনাদের জন্য আমি ক্লাস ভিডিওটা শেষ হওয়ার পরপরই দিয়ে দিব। ক্লাস ভিডিওটা জাস্ট কিছুক্ষণ দেখলে পরে আপনারা সবাই অনায়াসে করতে পারবেন, যে কেউ এটা করতে পারবে। সো আমরা আমাদের লাস্ট সেশনে চলে আসলাম। তো আমাদের প্রায় 11টা বেজে গেছে, তো আমাদের টাইমটা হচ্ছে প্রায় শেষের দিকে। আপনারা পুনরায় আবার একটু জয়েন করবেন। তো এটা কলটা কেটে যাবে, আর একবার একটু জয়েন করবেন 10-15 মিনিটের জন্য, ঠিক আছে? কলটা এখন কেটে যাবে, এখনই পুনরায় আবার সবাই একটু জয়েন করবেন। এই জন্য প্রথমেই একটু ফ্রেশ এনভায়রনমেন্টে চলে আসলাম, একদম বিচে চলে আসলাম। ওয়েল, আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি, গ্রাফিক ডিজাইন দিয়ে অনেকে কেরিয়ার গড়েছে সে বিষয়টা আমরা দেখলাম, এবং গ্রাফিক ডিজাইনের যে লোগো ডিজাইনের প্রজেক্ট এবং অন্যান্য প্রজেক্টের যে অনেক ডিমান্ড সে বিষয়গুলো আমরা সহযোগিতা করলাম। এবং গ্রাফিক ডিজাইন ইজ আ কমপ্লিট কেরিয়ার, তো এটা আমাদের আশা করি আর কারো কোনো সন্দেহ নাই। আর বলতে গেলে মেজরিটি ক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা সেভাবে চিন্তা করি, বাংলাদেশে অধিকাংশ হচ্ছে মানে শুধুমাত্র থিওরিটিক্যাল পড়াশোনা করে অনার্স মাস্টার্স শেষ করে মানে অনেকে বেকার থেকে যায়। এইখানে গ্রাফিক ডিজাইনটা এমনই একটা সেক্টর, সারা বিশ্বব্যাপী এটার এত ডিমান্ড, এক্ষেত্রে লোকালি যদি কেউ এটা শিখেও যদি নিজের এলাকাতে যদি একটা ডিজাইন বা প্রিন্টিং একটা বিজনেস যদি করে, এক্ষেত্রে এখানে স্বাবলম্বী হতে পারে। আবার যদি কেউ যদি এই সেক্টরে যদি ভালো কাজ করে নিজেরা যদি বিজনেস করতে চায় বা অন্যকে দিয়েও যদি বিজনেস করাইতে চায়, একটা সম্যক ধারণা থাকলে পরে সেটা সহজ হয়ে যায়। তো বেসিক্যালি গ্রাফিক ডিজাইন দিয়ে আমরা চাইলে লোকালি এবং গ্লোবালি যে কোনো ভাবে কাজ করতে পারি। এবং লোকালি অনেকেই, যেমন আপনাদের মধ্যে আজকে যেমন অমিত ভাই জয়েন করেন নাই, তো উনি টি শার্ট ডিজাইনে কাজ করছেন। তো গ্রাফিক ডিজাইনের একটা পার্ট টি শার্ট ডিজাইন, তো আমরা এটা শিখে থাকি। আর আমাদের গ্রাফিক ডিজাইনের ওয়ান অফ দ্য বেস্ট গিফটস ফর দ্য স্টুডেন্টস থাকে যেটা, সেটা হচ্ছে আমরা ইউটিউবটা গ্রাফিক ডিজাইনের সময় আমরা ফ্রি শিখিয়ে দিই এখানে, মানে ইউটিউব আমাদের এখানে ইনক্লুডেড থাকে। এবং এই গ্রাফিক ডিজাইন কোর্সের সাথে আমাদের আরেকটা ওয়ান অফ দ্য বেস্ট গিফটস ফর দ্য স্টুডেন্টস থাকে, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। তো আমাদের এখানে আমরা গ্রাফিক ডিজাইনের সাথে কমপ্লিটলি ভিডিও এডিটিং শিখিয়ে দিই। যে ভিডিও এডিটিংটা যে কোনো স্টুডেন্ট ক্লায়েন্টের সাথে কাজ করার সময় নিজেকে কিভাবে প্রকাশ করতে পারে, কমিউনিকেশন যে স্কিল আছে, ক্লায়েন্ট যদি বুঝতে পারে যে আপনার ভালো একটা কমিউনিকেশন স্কিল আছে, তখন হচ্ছে ক্লায়েন্ট সহজে আরো আকৃষ্ট হয়। তো এই সমস্ত কারণে আমরা ইউটিউবটা আমাদের গ্রাফিক ডিজাইনের ক্লাসে শিখিয়ে দেই, এবং আমাদের ভিডিও এডিটিং এর কাজটা আমরা শিখিয়ে দিই। তো আমাদের এই গ্রাফিক ডিজাইনের কোর্সটা মূলত থাকে হচ্ছে 4 মাসে, এবং আমাদের এই ক্লাসগুলো আমরা যারা অনলাইনে ক্লাস করে অধিকাংশ ক্ষেত্রে রাত্রে 8টা থেকে 10টা এবং 10টা থেকে 12টার সময় হয়ে থাকে, এবং এটা সাপ্তাহিক 2 দিন এবং 4 মাসের ডিউরেশন থাকে। তো আমাদের এখানে গ্রাফিক ডিজাইন এবং যে কোনো কোর্সের জন্য আমাদের কমপ্লিট একটা সাপোর্ট থাকে। যারা কিছুই পারে না তাদেরকে আমরা সেইভাবে, যেমন আমরা যারা আমার সাথে ফ্রেন্ড লিস্টে আছেন হয়তো মাঝে মাঝে শেয়ারিং গুলো হয়তো দেখে থাকবেন যে আমি যেটা করি যে আমাদের এখানে অধিকাংশ হচ্ছে মায়েরা জয়েন করে, মানে আমাদের সাপোর্টটা দেখে অনেক মায়েরা জয়েন করে, এবং আমাদের তাদেরকে একদম এ টু জেড দেখিয়ে দিতে হয়। তারপর আমাদের একটা এনজয় লাগে যে যখন মায়েরা খুব ভালো করতে পারে বা বাবারা ভালো করতে পারে, এবং এই সেক্টরে চাকরির পাশাপাশি অনেকে যেহেতু ভালো করতেছে, তো আমরা আরো অনুপ্রাণিত হই। বলতে গেলে আমাদের স্টুডেন্টদের ইন্সপিরেশন থেকে আমরা আরো অনুপ্রাণিত হই তাদেরকে আরো ভালো কিছু দেওয়ার জন্য। তো আপনারা যদি এই গ্রাফিক ডিজাইন সেক্টরটাকে নিয়ে যদি আরো বেশি এগিয়ে যেতে চান, তাহলে আপনাদের পরবর্তী স্টেপে আপনাদেরকে আবারও শেখার জন্য নিজেদেরকে মন স্থির করতে হবে, এবং অন্ততপক্ষে সময় দেওয়ার একটা মানসিকতা থাকতে হবে। এবং আমাদের নকরেক আইটি বিশেষভাবে যে সাপোর্টটা এবং যে সার্ভিসটা, সেই বিষয়টা আমি একটু আপনাদের সাথে সহযোগিতা করতে চাই। নকরেক আইটিতে বেসিক্যালি আমাদের আমেরিকা থেকে যে মেন্টর আমাদের বাবলজি নকরেক,
তো উনি বেসিক্যালি হচ্ছেন এই কোর্সটা ইন্ডিভিজুয়ালি উনি আলাদা করে এবং আমি আলাদা করে যেটা দিচ্ছি কম্বাইন হয়ে আজকে যেটা আমরা থাকলাম। বেসিক্যালি আমাদের নকরেক আইডিতে আমরা তো কাউকে বিশেষভাবে ওনাকে তো আমরা হস্তক্ষেপ করি নাই, কিন্তু যখন কেউ এখানে আমাদের কোনো মেন্টরের ক্লাস নেয়, আমরা সেইভাবে মেন্টরের যেভাবে ডেডিকেশন নিয়ে ক্লাসটা করাই, আমরা আমাদের স্টুডেন্টদের কাছ থেকে সেটা সবসময় আশা করি। যেমন হচ্ছে ক্লাসে সবসময় ঠিক টাইমে অ্যাটেন্ড করা, মানে আমাদের হচ্ছে রাত 8টা মানে হচ্ছে ঠিক রাত 8টা। আমাদের কাছে বাংলাদেশি টাইমটা আসলে সেভাবে আমরা ম্যানেজ করি না, আমরা হচ্ছে বিদেশি টাইম ফলো করি। এবং এখানে বেসিক্যালি আমরা দেওয়ার ক্ষেত্রে একটু বেশি দেই, যে যদি 11টার সময় ক্লাস শেষ করার থাকে তখন আমরা এক্সট্রা 5 থেকে 10 মিনিট পর্যন্ত দিই। এক্ষেত্রে আমাদের একটা লিমিটেশন থাকে, কারণ আমরা একটা নির্দিষ্ট সময় শেষ করার চেষ্টা করি, কারণ আমরা দেখি যে অনেকে আমাদের এখানে জব হোল্ডাররাই ক্লাস করেন, তো আমরা টাইম টু টাইম শেষ করার চেষ্টা করি। আর বেসিক্যালি নকরেক আইডি সম্পর্কে আপনারা আরো জানবেন, বিশেষভাবে আমাদের যদি পেজে যদি আপনারা অ্যাক্টিভ থাকেন। তো আজকে আমি আপনাদের জন্য একটা পেজ দেখিয়েছি, সেই পেজে যদি আপনারা অ্যাক্টিভ থাকেন তাহলে আরো ডিটেলস আমাদের সম্পর্কে, আমাদের স্টুডেন্টরা কেমন প্রগ্রেস করছে, এবং নকরেক আইটি সাকসেস গ্রুপ নামে বা লার্জেস্ট ফ্রিল্যান্সিং কমিউনিটিস নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমাদের স্টুডেন্টরা কন্টিনিউয়াসলি যে ডলার আর্নিং করতেছে সেইটার স্ক্রিনশট গুলো স্টুডেন্টরা মাঝে মাঝে শেয়ার করে, সেগুলো দেখেও আপনারা বিশেষভাবে যাদের সময় আছে মাঝে মাঝে ইন্সপায়ার্ড হবেন। এবং বেসিক্যালি আসলে আপনাদেরই শিখতে হবে এমন না, আপনারা শিখে যদি নিজেরা আপনাদের পরিবারের জন্য যদি সেটা যদি কাজে লাগাতে পারেন, যেমন আপনাদের এখন অনেক বিশেষভাবে আত্মীয় স্বজন সন্তানরা আছেন, তারাও যদি এই সেক্টর সম্পর্কে যদি একটা সম্যক ধারণা পায়, সেটা হচ্ছে তাদের ফিউচার হিসেবে ভালো হয়। তো আমি সমগ্র বিষয়টা আজকে পুরোপুরি গ্রাফিক ডিজাইন যে একটা কেরিয়ার, এটা সম্পর্কে মাত্র 3 ঘন্টায় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু সম্ভব হয়েছে, আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে কিছু স্কোপ দিতে চাই, আপনারা ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি ফিডব্যাক দিবেন আমাকে, যে আপনাদের আজকের ক্লাসটা করে কেমন লাগলো এবং কোথায় খারাপ লেগেছে বা কোন জায়গায় কেমন হলে ভালো লাগতো। এই বিষয়টা আপনারা সংক্ষিপ্ত আকারে এখন একজন একজন স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবেন, এবং আপনাদের সহযোগিতা করার পর আজকের ক্লাসটা আমরা এন্ড করব। বলবো হ্যাঁ আমি শিওর, বলবো হ্যাঁ শিওর। মানে গ্রাফিক ডিজাইনটা আমার খুব পছন্দের, আমি কিন্তু কিছু জানি না, আমি একদম ব কলম। মানে এখানে মানে আমি সবচেয়ে ব কলম অ্যাবাউট কম্পিউটার। ওই ওই যন্ত্রটা আমার কাছে একটা সত্যি সত্যি একটা যন্ত্রের মতো। হ্যাঁ, বাবুলদাকে আমি আগে বলছি যে ওটার প্রতি আমার একটা কিউরিওসিটি ছিল, যে তোমার দাদা সবসময় আমাকে বলতো দেখ কিচ্ছু পারে না কিচ্ছু পারে না। তো আমার কাছে ওটা একটা ম্যাজিক বাক্স, ওইটা নিয়ে এত ব্যস্ত থাকে। তো ওইটা আমার একটা কিউরিওসিটি যে আসলে এটা কি জিনিস। হ্যাঁ, এই জন্য আসলে আমি একটু আসছি এখানে একটু দেখার জন্য যে কিভাবে কম্পিউটার নিয়ে সারাদিন মানুষ খেলে, ওই খেলাটাই আসলে আমি খেলার জন্য আসলে এখানে আসছি। তো গ্রাফিক ডিজাইনটা আসলেই সুন্দর, বাট আমি অত বুঝতে পারি নাই। হ্যাঁ, এটা করতে গেলে আমি বুঝতে পারবো হয়তো, কারণ আমি যেহেতু কখনো এগুলো নিয়ে করিও নাই খেলিও নাই। বাট ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, এই যে লাল নীল কালো হয়ে যাচ্ছে, এই যে পিছনে একটা ছবি দেখা যাচ্ছে সুবীরের, মানে এটা এটা আমিও দেখতে চাই, করতে চাই এরকম একটা ব্যাপারটা। হ্যাঁ, যে পিছনে গাছ দেখা যাচ্ছে, যদিও আমি জানি যে বাসার মধ্যে বসে আছো, পিছনে একটা সিনারি, মানে এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং, ভালোই লাগে আর কি না দেখতে গুলো। এই থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমি বলি একটু। গ্রাফিক্স ডিজাইন আসলে অবশ্যই একটা অনেক বিশাল একটা প্ল্যাটফর্ম এবং অনেক বড় একটা ব্যাপার। একটু একটু ধারণা ছিল, মানে কি যখন আসলো ডেস্কটপ ছিল তখন হচ্ছে যে অ্যাডোবি ফটোশপ, ওখানে ইলাস্ট্রেশন একটু একটু করতাম, কিন্তু আসলে বিশদ ভাবে না। আর আজকে এক ঘর আসলো, এত বিশাল একটা বিষয় কিন্তু খুব কম সময়ের মধ্যে মানে বলা যায় না, বা কম সময়ের মধ্যে কিন্তু জিনিসটা করা যায় না। যদি এরকম হতো যে আরো ক্লাস পেতাম তখন হয়তো আর একটু জিনিসটা ভালো করে বুঝতাম। তো যাই হোক, ডিজাইন তো অবশ্যই একটা সুন্দর একটা জিনিস। যাই হোক, ভালো লাগলো, কিন্তু আরো শিখতে পারলে আরো ভালো লাগবে আর কি। একদিনের ক্লাসে শুধু সবগুলা মানে সবকিছুই মানে চলে আসে না এই 3 ঘন্টার ক্লাসে। তো যাই হোক, শিখতে পারলে বোধহয় ভালো লাগতো।
তবে যতটুকু সুবীর আছে ক্লাস নিয়েছে ইন্টারেস্টিং, ভালো লাগলো। এটার ওই ফিউচারটা জেনেও মানে শিখি কি হবে কি হতে পারে সেটা জেনেও ভালো লাগলো। যাই হোক, আশা রাখি নকরেক আইটিতে গ্রাফিক ডিজাইনের একটা কোর্স করার ইচ্ছা আছে আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। পালা মনে হয় আমার নাকি এখন? হ্যাঁ দাদা, আপনার পালা। কেউ তো নাই আর, সব সব পলাইছে। চেহারা দেখাও, চেহারা দেখাও। আমার চেহারা নাই, Black দেখে and নিন। white. আচ্ছা, ধন্যবাদ। আহ, আমি মূলত যেটা আহ, বলতে চাই যে আসলে গ্রাফিক্স ডিজাইনটা আসলে একটা বিশাল বড়। জিনিস। ওইদিন একটা কার জানি সাক্ষাৎকার শুনছিলাম, ওই বাবুল স্যারেরই একটা সাক্ষাৎকার, ডক্টর ট্যাং নাকি ট্যাম জানি, হ্যাঁ, উনি হ্যাঁ, হ্যাঁ। জাপানিজ। হ্যাঁ, তা উনি একটা কথা বলতেছিলেন যে উনি এত পড়াশোনা করার পরে যখন মানে পিএইচডিটা করছে, তখন নাকি আমাদের লার্নিং প্রসেসে সে মাত্র একটা ডট রাখতে পারছে। তাহলে ওইখানকে নিজেকে তুলনা করলে আসলে কিছুই না। আর গ্রাফিক ডিজাইনটা যেহেতু বলতেছে অনেক বিশাল একটা বিষয়, আর আজকে যেটা হয়েছে মূলত ওই আমাদের কাছে কিছুই না, মানে কিছুই জানলাম না আর কি। হ্যাঁ, ডট হয়েছে হয়তো, জানি না, কিন্তু আমি একটু সমালোচনাও করতে চাই। কারণ 3 ঘন্টার ক্লাসটাতে শেষ আধা ঘন্টায় মাত্র টুলটা সম্পর্কে জানানো হয়েছে, আর বাকি ওইটাতে শুধু কিভাবে কি হয়েছে, মানুষজন কি হয়েছে সেই বিষয়টা গল্প করা হয়েছে। এটা যদি একটু কমানো যাইতো হয়তো আর একটু আমরা জানতে পারতাম আর কি। কিন্তু ওইটুকুতেই মূলত যে আকর্ষণটা হয়েছে সেটা একটা বিষয়, এটা ভালো হয়েছে, বা আশা করি শিখতে পারবো, জানতে পারবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সুন্দর সুন্দর ফিডব্যাকের জন্য অসংখ্য ধন্যবাদ। তো বেসিক্যালি আপনারা যে বিষয়টা বলেছেন যে আসলে গ্রাফিক ডিজাইন ইজ লাইক আ ভাস্ট ওশিয়ান বলতে পারি আমরা। যেমন গ্রাফিক ডিজাইন রিলেটেড গ্রাফিক্স রিভার নামে ওয়েবসাইট আছে, গ্রাফিক ওশিয়ান নামে ওয়েবসাইট আছে। এখন আমরা গ্রাফিক ডিজাইনটাকে আসলে একদিনে, 2 দিনে, 3 দিনে আসলে সামগ্রিকভাবে শিখতে পারবো না। তবে নকরেক আইটিতে যে বিষয়গুলো শেখানো হচ্ছে প্রজেক্ট বেসিস। যেমন আজকে আমরা হচ্ছে যে টুলস এর ব্যবহারটা জানলাম, তো জাস্ট এই টুল দিয়ে বিভিন্ন প্রজেক্ট হিসেবে শিখে হচ্ছে আপনি বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন। তো গ্রাফিক্স এর কাজটা আসলে সারা জীবনেও কমপ্লিট করে শেখা যায় না, কিন্তু বিভিন্ন প্রজেক্ট হিসেবে শিখে স্টেপ বাই স্টেপ হচ্ছে এগিয়ে যাওয়া যায়। তো গ্রাফিক্সটা হচ্ছে একটা সমুদ্রের মতো, এবং ডিজিটাল মার্কেটিং হচ্ছে হ্যালো, সেই হ্যালো, আকাশের মতো। তো সেই আকাশ সম্পর্কে আমরা আগামী ক্লাসে জানবো যে কি বিশাল একটা আকাশের মতো হচ্ছে ডিজিটাল মার্কেটিং, বর্তমান যে ডিজিটাল যুগ। তো আগামী ক্লাসের জন্য আমরা রেডি থাকবো, এবং আগামী ক্লাসে আমরা ঠিক একই সময়ে 8টার সময় জয়েন করব। এবং আজকে যে বিষয়গুলো সহযোগিতা করলাম, বিশেষভাবে হচ্ছে আমাদের এই কোর্সের মডিউল অনুসারে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং টেকনোলজির মধ্যে গ্রাফিক্সটা কিভাবে কাজ করে এবং এটা কি কেরিয়ার, মূলত এটা হচ্ছে সামগ্রিকভাবে বোঝানোর জন্য। বেসিক্যালি টুলস দিয়ে কিভাবে কাজ করতে হয় সেই পর্যায়ে যাওয়াটা আসলে আমাদের এখানে একটা অল্প সময়ের মধ্যে, জাস্ট এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং টেকনোলজিটা কিভাবে কাজ করে। তো বেসিক্যালি আসলে মূল যে ডেপথটা ভিতরে যাওয়ার জন্য হচ্ছে আমাদের কমপ্লিটলি একটা কোর্স হচ্ছে গ্রাফিক ডিজাইন। তো এই কোর্স সম্পর্কে ওভারভিউ দেওয়াটাই হচ্ছে মূলত আমাদের আন্ডারস্ট্যান্ডিং টেকনোলজি। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, কেন আমি ডিটেলস দেখাই নাই, শুধুমাত্র এই কেরিয়ার সম্পর্কে দেখিয়েছি, এবং সামগ্রিকভাবে আমি শুধুমাত্র ছোট ছোট বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। ওয়েল, তো সবার অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক রাত 8টার সময়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি, থ্যাংক ইউ। শুভরাত্রি।